ট্রেনটা ছাড়তে আর বেশি সময় নেই, প্রায় ছেড়েও দিয়েছে। ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুতগতিতে চলতে শুরু করেছে। প্ল্যাটফর্মে জনস্রোত, কোলাহল সব কিছু যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। বগির দরজার কাছে এখনও বেশ ভিড়। আনাফের হৃৎপিণ্ড তখন ধুকপুক করছে। দ্রুত দৌড়ে ট্রেনে ওঠার ধকল এখনও কাটেনি। দৌড়ে এসে কোনো মতে সে ভিতরে উঠে দাঁড়িয়েছে। দরজার হাতল ধরে সে সবেগে লম্বা একটা শ্বাস নিতে শুরু করেছে। বাতাসটা বুকের ভিতর টেনে নিয়ে স্বস্তি অনুভব করার আগেই ঠাস করে একটা শব্দ হয়, আর তার বাম গালে প্রচণ্ড একটা আঘাত লাগে, কারণ চটটা তার গালে এসে পড়েছে। আনাফ হতভম্ব হয়ে যায়। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের জন্য তার কান ভোঁ ভোঁ করে। সে দ্রুত গালে হাত দিয়ে রাগে জ্বলে ওঠে। তার চোখ দুটো যেন আগুন ঝরাতে থাকে। সে ঘুরে দাঁড়ায় এবং তার স্বভাব সুলভ তড়িত রাগী কণ্ঠে চিৎকার করে, ওই কোন শালার সাহস হলো রে আমাকে মারার? তোকে তো আজ আমি। আনাফ কথাটা শেষ করতে পারে না। তার তীব্র ক্রোধ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়ানো আছে এক অগ্নিমূর্তি, একটা মেয়ে। মেয়েটি যতটা না সুন্দরী, তার চেয়ে হাজার গুণ বেশি রাগী আর রুক্ষ দেখাচ্ছে তাকে। এই মেয়েটির নাম মিহি। মিহির মেজাজ তখন উত্তেজনার শেষ সীমায়। সে মাত্রই আরেকটু হলে ট্রেনটা মিস করত। কি ভয়াবহ পরিস্থিতি! কোনো মতে দৌড়ে সে বগিতে উঠেছে। হাঁসফাঁস করতে করতে সে যখন একটু শান্তির নিঃশ্বাস নিতে যাচ্ছে, তখনই পিছন থেকে কেউ এসে তার পায়ে সজোরে পাড়া দেয় এবং ধাক্কা মারে। ধাক্কাটা এতই জোরে ছিল যে মিহি প্রায় পড়েই যাচ্ছিল। ভারসাম্য সামলে নিতে যদি সামনের মানুষগুলো না থাকতো, তবে নিশ্চিত সে ট্রেনের এপাশের দরজায় ধাক্কা খেয়ে উল্টো দিকের দরজা দিয়ে ছিটকে বেরিয়ে যেত। মিহি তখন যন্ত্রণায় আর রাগে কাঁপছে। সে ঘুরে তাকায় এবং দেখে একটা ছেলে তাকে ধাক্কা দিয়েছে, আর সেই ছেলেটি তখনও তার নতুন জুতোর উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন তার পায়ে কোনো অনুভূতিই নেই। এই চরম রাগ মিহি সহ্য করতে পারে না। রাগ আর পায়ের যন্ত্রণায় তার মাথা কাজ করে না। মুহূর্তেই তার হাত উঠে যায় এবং সে সপাট করে ছেলেটির গালে একটা চড় মারে। সেই চড়টাই খায় আনাফ। আনাফ তখনও তার লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে স্থির দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে আর কোনো কথা বেরোচ্ছে না। সে মিহির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু সময় পর বলে, আপনি আপনি আমাকে চড় মারলেন কেন? সাহস কি করে হয় আপনার? চেনেন আমি কে? আপনার গালে যদি আমি দুটো চড় দিই তাহলে সোজা সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, বুঝেছেন? আই, তোর চোখ কোথায় ছিল রে? চোখে দেখিস না তুই অন্ধ নাকি? পাটা ভেঙে দেওয়ার ইচ্ছা তোর? আরে সরাসরি টুইটুকারি করছেন কেন? আপনার তো দেখি অনেক সাহস। মেয়ে হয়ে একটা ছেলের সাথে এমন ব্যবহার করছেন, আবার চিনেনও না জানেনও না, চড় মেরে দিলেন। বাদর ছেলে, আগে চোখটা দিয়ে দেখ আমার পায়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছিস। বলি, পাটা কি তোর বাপের যে ইচ্ছে মতো চটকে দিবি? ফাজিল কোথাকার, আসছে আবার বড় বড় কথা বলতে। সরা পা, সাথে সাথে সরবি। আনাফ এবার নিচে তাকায়। এতক্ষণে সে বুঝতে পারে পরিস্থিতি। সত্যি মেয়েটির পায়ের উপর সে পা দিয়ে দাঁড়িয়েছিল। তার নিজেরই একটু লজ্জা লাগে। আনাফ দ্রুত পা সরিয়ে নেয়, কিন্তু সে তার বিব্রত ভাবটা বাহিরে প্রকাশ করতে চায় না। মুহূর্তে সে দাঁত বের করে একটা হাসি দেয়। সেই হাসিটা মিহির চোখে আরও উস্কানিমূলক লাগে। অন্ধ পোলাপান সব কোথা থেকে যে আসে! ভাবখানা দেখলে মনে হয় রাজপুত্রের নাতি। আমার ব্রাশ না করে দাঁত বের করে আবার হাসে। আনাফ হাসি মুখে এবার পাল্টা আক্রমণে যায়। তার রাগ ততক্ষণে কমে গিয়ে একটা দুষ্টুমি ভরা মেজাজ চলে এসেছে। এই মেয়েকে এবার একটু শায়েস্তা করতে হবে। হ্যালো মিস, আমি রাজপুত্রই। আপনার মতো এমন ডাইনোসরের 6 নাম্বার বাচ্চার মতো ভাব নিচ্ছি না। আইসে কোথাকার কোন ডাইনোসর আন্টি? এই, তুই আন্টি বলিস কারে রে? তোর চোখে আমি আন্টি মনে হচ্ছে? আমার বয়স দেখে তোকে আন্টি লাগে? আমি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর ডাইনোসর চোখে দেখেছিস? শালা মালখোর বেয়াদব! আব্বে ওই বেটি, তখন থেকে দেখছি আমার সাথে টুইটুকারি করছিস। ভদ্রঘরের ছেলে বলে কিছু বলছি না, তাই না? মালখোর মানে কি? হ্যাঁ, তার মানে কি কি দাঁড়ালো জানিস? মেয়েদেরকে তো ছেলেরা মাল বলে, তুই তো একটা মাল। তাহলে কি আমি তোকে খেয়ে দিয়েছি? ইস, পাপা কাপ পারি খেয়ে দিয়েছি আমি।
আনাফের অশ্লীল ইশারা ও হাসি দেখে মিহির চোখ যেন কপাল থেকে নেমে আসে। তার মনে হয় এমন বেয়াদব নির্লজ্জ ছেলে সে জীবনেও দেখেনি। পায়ের আঘাতের চেয়েও আনাফের কথাগুলো তার কাছে বেশি অপমানজনক লাগে। মিহি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। প্রতিশোধের আগুনে সে আবার জ্বলে ওঠে। মুহূর্তেই তার হাত উঠে যায় আনাফকে আরেকবার চড় মারতে। তুই, তোর সাহস কত? আনাফ এবার প্রস্তুত ছিল। সে দ্রুত কয়েকবার দূরে সরে যায় এবং আবার দাঁত বের করে হাসি দেয়। ভিড়ের কারণে তারা এখনও দরজার কাছেই দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরের ভিড় তখনও কমেনি। আনাফ তার বন্ধুর খালাতো বোনের বিয়েতে যাচ্ছে। সে অনার্স 3rd ইয়ারে পড়ে। বাকি বন্ধুরা সবাই একদিন আগেই প্রাইভেট গাড়িতে চলে গেছে। আনাফের প্রেজেন্টেশন জমা দেওয়ার কারণে সে যেতে পারেনি। তাই গতকাল ট্রেনের টিকিট কেটে আজ সকালেই রওনা দিয়েছে। তবে ঘুম থেকে উঠতে তার অনেক দেরি হয়ে যায়। তার মা তাকে টেনে তোলেন। কোনো মতে খেয়ে সে ব্যাগ নিয়ে স্টেশনে চলে আসে। স্টেশনে এসেই দেখে ট্রেন সবেমাত্রই চলতে শুরু করেছে। সে আর দেরি না করে দৌড়ে ট্রেনে ওঠে আর উঠেই খেয়েছে এক চড়। আপনি আমাকে চড় মারতে পারেন না। আপনি কে? আপনার বাবার কেনা ট্রেন নাকি এটা? ভিড়ের ভিতরে এমন হতেই পারে। আপনি কি না আমাকে চড় মেরে দিলেন? সিনিয়র আপু বলে আপনার কাছে কি সব করার লাইসেন্স আছে নাকি? হ্যাঁ, চুপ কর ফাজিল ছেলে। তুই ধাক্কা দিলি আমাকে, তুই পায়ে পড়া দিয়ে দাঁড়িয়েছিলি। তোর জন্য আমি আরেকটু হলে ট্রেনের দরজা দিয়ে বাইরে পড়ে যেতাম। আর এখন তুই উল্টো আমাকেই দোষ দিচ্ছিস। আমার বাবা অসুস্থ, সেই দুঃখে আমি যাচ্ছি। তার উপরে তোর মতো একটা উজবুকের সাথে ধাক্কাও লেগেছে। তোকে চড় মেরে ভালো করেছি। তোদের মতো বেয়াদবদের এটাই প্রাপ্য। বাহ, বাবা অসুস্থ আর আপনি রাগের ঝাঁজ দেখাচ্ছেন আমার উপর? বাবা অসুস্থ বলে কি আপনি আমাকে গায়ে হাত তুলবেন? আপনি তো দেখি চরম হিংসুটে। আপনার মতো এমন ঝগড়াটে মেয়ে আমি জীবনেও দেখিনি। আপনি আসলেই শুয়োপোকার ডিম। তুই থামবি না তোর মুখে আরেকটা মেরে দেবো? মারবেন? আবার মারবেন? দেখি মারেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুধু চড় মারতেই জানেন। আপনার সাহস দেখেই তো বোঝা যাচ্ছে আপনি কেমন। চুপ বেয়াদব। আমি শুয়োপোকার ডিম হলে তুই হলি, আপনি হলেন হাঁসের ডিম, পচা হাঁসের ডিম। তুই? মিহির চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। আনাফের শিশুসুলভ হাসি আর বেপরোয়া কথাগুলো তাকে আরও বেশি উস্কে দেয়। সে দাঁতে দাঁত চেপে আনাফের দিকে তাকিয়ে থাকে। যদি এই মুহূর্তে ভিড় না থাকতো তবে হয়তো সে আনাফকে ধরে উত্তম মধ্যম দিত। আনাফ এই ফাঁকে জোরে একটা শ্বাস নেয়। তার মনে হয় যাত্রাটা শুরু থেকেই বেশ মজাদার হয়ে উঠল। এই মেয়েটার সাথে ঝগড়া করতে তার মন্দ লাগছে না। সে দেখতে থাকে মেয়েটা এখনও রাগান্বিত চোখে তার দিকেই তাকিয়ে আছে। বেটা পশ্চাৎ, তুই বেয়াদবের হাড্ডি। তোকে হাতে পাই তো বোঝাবো বাদর ছেলে। আপনি তো আন্টি হবেন, কারণ আপনি সিনিয়র আপু, একের সিনিয়র আপু। আন্টি বললে কিন্তু দোষ করিনি। আপনি আমার থেকে বয়সে বড়, আমি তো ছোট ভাই। আপনার তো উচিত ছিল আমাকে স্নেহ করা, আর আপনি কি না আমাকে চড় মারলেন। বড়দের মতো ব্যবহার করতে শিখুন আন্টি। তবে রে, ঠিক তখনই ট্রেনের ভিতরের ভিড়টা গেটের কাছ থেকে কমে যায়। যাত্রীরা নিজ নিজ আসনে বসার জন্য ভিতরে ঢুকতে শুরু করেছে। মিহি আর আনাফের আশেপাশে এখন আর তেমন লোক নেই। মিহি রাগে ফুঁসতে ফুঁসতে বগির ভিতরে এগিয়ে যায়। সে তার টিকিট মিলিয়ে দেখতে দেখতে ভাবে ভাগ্যক্রমে সে ঘ বগিতেই উঠেছে। তার সিট নাম্বার মাঝের দিকেই। মিহি হাঁটতে থাকে। তার মনটা খুবই খারাপ, কারণ বাসা থেকে তাকে জলদি ডেকেছে। তার মা নাকি খুবই অসুস্থ, তাই তড়িঘড়ি করে বাবার কথা শুনে সে স্টেশনে এসেছে। টিকিট পেয়েছে ভাগ্যক্রমে। স্টেশনে এসে দেখে ট্রেন প্রায় ছেড়েই দিয়েছে। সে দ্রুত উঠে লাগেজটা ঠিক করছিল, তখনই পিছন থেকে আনাফ এসে তাকে ধাক্কা দেয়। মিহির পায়ের আঘাত তার মনের কষ্ট তাকে আরও অসহিষ্ণু করে তোলে। আনাফ দূর থেকে মিহিকে চলে যেতে দেখে মুচকি হাসে। তার মনে হয় যাত্রাটা শুরু থেকে বেশ মজাদার হয়ে উঠল। সেও ভিড় ঠেলে এবার তার সিটের দিকে এগোয়। সে জানে না তার এই অপ্রত্যাশিত যাত্রাপথে মিহির সাথে তার আরও অনেক ঝগড়া বাকি আছে কিনা, বা তার সিট কোথায় এবং কার পাশে সে কিছুই জানে না। ট্রেন তখন দ্রুত ছুটে চলেছে। জানালার বাহিরের দৃশ্যগুলো ঝাপসা হয়ে যায়। মিহি বগির ভিতরের ভিড় ঠেলে তার নির্দিষ্ট সিট নাম্বারটি খুঁজে বের করে। সিটটা জানালার পাশে না পড়লেও তার পাশে সিটটা সে পেয়ে যায়।
তার গন্তব্য যশোর থেকে নওগাঁ। এই দীর্ঘ জার্নিতে সে মনে মনে হতাশা প্রকাশ করে। জানালার সিটটা পেলামই না, কে যে এসে পাশে বসবে কে জানে। যদি কোনো শান্তশিষ্ট লোক হয় তবেই ভালো। এই দীর্ঘ পথে কোনো ঝামেলা ভালো লাগে না। ওদিকে আনাফ তখন গেটের কাছ থেকে এগিয়ে আসে। সে ফোনটা বের করে টিকিটটা মিলিয়ে নেয়। এক সহযাত্রীর কাছে নিশ্চিত হওয়ার জন্য সে জানতে চায়, ভাই এটা কি ঘবগি? হ্যাঁ, এটা ট্রেনের বগি। ধন্যবাদ। সিট নাম্বার দেখতে থাকে আনাফ। মাঝের দিক জানালার পাশে সিট। সে দ্রুত ওদিকে এগিয়ে যায়। মনে মনে স্বস্তি পায় আনাফ। যাক, দৌড়ে এসে ঠিক বগিটাতেই উঠেছে। সে এগিয়ে এসে দেখে তার সিটের ঠিক পাশে মিহি বসে আছে। মিহিকে দেখেই আনাফের মুখটা কেমন যেন হয়ে যায়। মিহিও তখন আনাফকে দেখে চমকে ওঠে। তার চোখের কোণে আবার সেই রাগ টানা বাঁধতে শুরু করে। এই ফাজিল ছেলে, তুই এখানে ফলো করে করে এখানে এসে দাঁড়িয়েছিস? চর খেয়ে কি হয়নি? আবার একটা দেবো? এই যে, হ্যালো মিস, একটু মুখে লাগাম দেন। মুখটা বন্ধ করলে খুশি হব। সুন্দরী হয়েছেন বলে বেডি মানুষ যা ইচ্ছে তাই বলবেন? নিজের বেয়াদবির পরিচয় আর দিয়েন না। এখানে আমি আপনার পিছু নিতে আসি নাই, আপনি এসেছেন আমাকে ফলো করে। এই কি বলি? আমি বেয়াদব? তোর এত বড় সাহস? তোর মতো একটা ছ্যাচড়া ছেলেকে আমি ফলো করবো? হ্যাঁ, বেয়াদবের নাতি আপনি। আপনার 14 গোষ্ঠী বেয়াদব। আপনার বয়ফ্রেন্ড থাকলে সেটাও বেয়াদব হবে, যদি পর থাকে ওটাও বেয়াদব। কোনোটাই যদি পরে হয় তবে সেও হবে বেয়াদব। আপনার সাথে সম্পর্কিত সবাই বেয়াদবই হবে। পাশের এই সিটটা আমার, আপনি এখন শান্ত হয়ে বসেন। এই মাথাটা গরম করে দিচ্ছিস কিন্তু। তোর মতো বজ্জাত বাদর ছেলে আমি একটাও দেখিনি। তুই দূরে যা, দূরে গিয়ে কুখা। আমার চোখ যেন তোকে দেখতে না পায়। আপনি একবার টেস্ট করে দেখেন, তারপর হাতে করে এনে দেন। ফাজিল মেয়ে, সরেন তো। আমার সিট জানালার পাশে, ভাব নেওয়ার জায়গা পান না। আল্লাহ গো, তুই কার পাশে এসে এনে বসালে আমাকে? এই দজ্জাল মহিলাকেই পেলে আমার কপালে। মিহির রক্ত তখন টকবক করে ফুটছে। সে অতিরিক্ত রেগে গেছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। এত রেগে গেলে সে ঠিকমতো কথা বলতে পারে না। আনাফ মিহির রাগকে পাত্তা না দিয়ে তার সিটের কাছে আসে। ট্রেনে ঝাঁকুনি সামলে সে তার সিটে বসে বেশ আরামেই হাওয়া খায়। জানালার গ্রিল ধরে সে বাহিরের দৃশ্য চোখ রাখে। আল্লাহ, তুমি কার পাশে এনে বসালে আমাকে? এই বিটকেল হারামি শয়তান ছেলের পাশেই বসে যেতে হবে 3-4 ঘন্টা? উফ, ভালো লাগে না। এর থেকে তো হাঁটে থাকাই ভালো, থাকো মানে দাঁড়িয়ে থাকাই ভালো ছিল। ও হ্যালো মিস, আপনার পাশে বসে যেতে আমার বয়ে গেছে। নেহাত পাশে সিট পড়েছে বলে, না হলে আপনার মতো ভাঙা কলসির সাথে কে যাবে? আপনার পাশে বসতে তো মানুষ ভয় পাবে। আমার খুব শখ আপনার পাশে বসার। আমার মতো সুন্দরী একটা মেয়ে বসেছে, আপনার তো শুকরিয়া আদায় করা উচিত। যত সব ফালতু আচারিছে, কোথা থেকে যে আসে এখানে। আপনার চেহারা দেখেই তো বিতৃষ্ণা লাগে। এটা তো আপনার নানার ট্রেন, তাই না? চুপ থাকেন তো। আপনার মতো লেজ কাটা পেতনির সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। আপনি কি মনে করেন আপনার চেয়েও সুন্দর কেউ এই পৃথিবীতে নেই? হায়রায় নিজেকে ভালো করে দেখেন তো একবার। আর আপনি হলেন হনুমান, মুখ পড়া হনুমান, ফাটা বদনা। ইস ছি, আপনার গায়ে থেকে যে গন্ধ আসছে, আপনার মতো অসভ্য ছেলে আমি আজীবনে দেখিনি। আপনি কি জঙ্গলে বসবাস করেছেন? ভদ্রতা শেখেন নাই? গন্ধ তো আপনার শরীর থেকে আসে, পচা হাঁসের ডিমের মতো। আপনার মতো ঝগড়াটে মহিলার সাথে বসতে হলে তো এয়ার ফ্রেশনার নিয়ে বসার দরকার ছিল। আপনি তো একটা আস্ত আপদ। ঝগড়া করা ছাড়া আপনার কি আর কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু চিল্লাতে জানেন। এই আমি চিল্লাই? আপনি সারাক্ষণ বেয়াদবি করছেন আর বলছেন আমি চিল্লাই? আপনি তো একটা লুচ্চা, তখন থেকে ফাজলামি করছেন। আমি যদি এখন টিটিকে ডাকে আপনার কমপ্লেন করি না, তখন বুঝবেন। টিটিকে ডাকবেন? ডাকেন, আমি তো অপেক্ষা করছি। বলেন, আপনার পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়েছিলাম, তাই আপনি আমাকে চড় মেরেছেন। বলেন, আমি আপনাকে ডাইনোসর আর হাসির ডিম বলেছি? দেখি উনি আপনার পক্ষ নেয় না আমার। আপনি তো একটা মানসিক রোগী, রেগে গেলে কথা বলতেই পারেন না, শুধু হাঁসফাঁস করেন। এই তুই বেশি বাড়াবাড়ি করিস না। তোর মতো ফালতু ছেলেকে আমি দাঁত দিয়ে ছেড়ে দেবো, বুঝছিস? তুই কি মনে করেছিস তোকে আমি ভয় পাই? ভয় পেলে তো ভালোই, কিন্তু আপনি তো ভয় পাওয়ার পাত্রী নন। আপনি হলেন ভয় দেখানোর পাত্রী। আপনার চেহারা দেখেই তো লোক পালাবে। যাকগে, এখন চুপ করেন, বকবকানি বন্ধ করেন। মিহি আবার জোরে জোরে শ্বাস নিতে থাকে। আনাফ হাসতে থাকে। ওরা দুজন ঝগড়া নিয়ে ব্যস্ত। এমন সময় সামনে সিট থেকে একজন মুরব্বি মাথা উঁচু করে মিহি আর আনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকায়।
তারা এতক্ষণ ঝগড়া করতে এতটাই মগ্ন ছিল যে তাদের আশেপাশের পরিবেশের কথা ভুলেই গিয়েছিল। এই যে বাবারা, তোমরা কি শুরু করলে? মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, নাকি সবেমাত্র প্রেম শুরু করেছে? বাড়ির ঝগড়া বাড়লে কেন? এভাবে তো সংসার টিকবে না। একটু শান্ত হও তোমরা। মিহি আর আনাম দুজনে মুরব্বির কথা শুনে অপ্রস্তুত হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত চুপ করে যায়। তারা ঝগড়া করতে করতে যেন ভুলেই গিয়েছিল যে এটা একটা পাবলিক প্লেস। নিজেদের এই বিব্রতকর পরিস্থিতি দেখে তারা দুজনই থমকে যায়। ট্রেন তার আপন গতিতে ছুটে চলে। হঠাৎ আনাফের ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়েই দেখে তার বন্ধু রাফির কল। আনাফ দ্রুত রিসিভ করে। হ্যাঁ বল। কত দূর রে, বের হয়েছিস? হ্যাঁ বের হয়েছি তো, ট্রেন সবেমাত্র যশোর পার হচ্ছে। বিয়ে কবে? কালকে বিয়ে, তোর আসতে তো প্রায় বিকেল হয়ে যাবে। জলদি আয়। বুঝি না, তোর খালাতো বোনের বিয়ে হচ্ছে নাকি তোর শালা এভাবে 14 গোষ্ঠী দাওয়াত করে নিয়ে যাচ্ছিস? আরে আমার মা নেই জানিসই তো, ছোট খালা আমাদের বাড়িতেই থাকে। তার মেয়ে মানে আমারই তো বোন, বুঝিস না? আর আমি বিয়ে কি আমার খালাতো বোনকে করব? ফজিল আমার গার্লফ্রেন্ড আছে, জানিস না? আমাদের বাড়িতেই বিয়ে হবে। তোর কথা বাড়ির সবাই জানে। তোর বাবা বড় বিজনেসম্যান, তার পরিচয় এদিকের সবাই জানে। আয় রে জলদি। আচ্ছা বাবা, নেমে কল করব। নওগাঁ স্টেশন নেমে কোন দিক যেতে হবে? তুই আগে আয়, তারপর বলবো। আনাফ ফোন কেটে দেয়। রাফির কথাগুলো মিহির কানেও যায়। সে মনে মনে ভাবে, পঞ্চায়েত থেকে নৌকাতে নামবে? ইস, আমারও তো সেখানে নামতে হবে। দেখ, সারা রাস্তায় বাদর ছেলের সাথেই যাব। ইচ্ছে করছে ব্যাটাকে জান্নাতে ফেলে দিই। এই ছেলে যদি আমার সাথে আবার ঝগড়া করে। এমন সময় মিহির ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে তার মা কল করেছে। সে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যাঁ মা, বলো। কত দূর রে? জলদি আয়। আসছি মা। বাবার শরীর ঠিক আছে? খালু সাহেব কি বললেন? ভাইয়া কি বললেন? তুই আয় আগে। আর শোন, নওগাঁতে নেমে সোজা চলে আসবি। নওগাঁতে নেমে? কি? শুনিনি মা। হ্যালো। নেটওয়ার্ক চলে যায়। কলটা কেটে যায়। মিহির মুখটা মলিন হয়ে গেল। সে নিশ্চিত হয়ে ওঠে। আনাফ মিহির কথাগুলো শোনে। তার কানে নওগাঁ শব্দটা বাজতে থাকে। সে মনে মনে বলে, এই মেয়েও নওগাঁতে নামবে। ইস, এই দ্বারকাকের মতো চিল্লানি মেয়ের পাশে বসে আমার সারা পথ যেতে হবে। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। সারা জার্নিটা নষ্ট হবে দেখছি। দুজনে মনে মনে তখন দুজনকে গালি দিতে থাকে। তাদের বিরক্তি আর ক্রোধ তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে। তারা জানে না এই নওগাঁ যাত্রা তাদের জীবনে আরও বড় কোনো নাটকীয়তা নিয়ে আসতে চলেছে। ট্রেনটা ঝমঝম শব্দে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটছে। কিছু দূর আসার পর হঠাৎ করেই ট্রেনের বগির ভিতর একটা হাঁক শোনা যায়। একজন হকার কলার রুটি নিয়ে আসে। আনাফ আর মিহি দুজনেই সকাল থেকে কিছুই খায়নি। মিহি তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়েছিল, আর আনাফও তাড়াহুড়ো করে ট্রেন ধরেছে। দুজনের পেটেই তখন তীব্র ক্ষুধা। ঠিক তখনই হকার তাদের কাছাকাছি আসে। তার ঝুড়িতে মাত্র 2টো কলা আর একটা রুটি অবশিষ্ট আছে। আনাফ আর মিহি একসাথে প্রায় চিৎকার করে ওঠে, আমাকে 2টো কলা আর রুটিটা দেন তো। হকার লোকটা তাদের দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে যায়। পরিস্থিতি বুঝে আনাফ দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, আমি আগে বলেছি আমাকে দেন ভাই। আমিও তো আগে বলেছি আমাকে দেন, আমি টাকা দিচ্ছি তো। উনি টাকা দেবে আর আমি কি গাছের পাতা দেব? আমি 5 টাকা দেব ভাই। সবগুলো আমাকেই দেন, আমার খুব খিদে পেয়েছে। আমি 10 টাকা বেশি দেবো, যত টাকা লাগে আমি দেবো, সবগুলো আমাকে দেন। আমার বাবার জন্য আমাকে দ্রুত যেতে হচ্ছে। আমার সকাল থেকে পেটে কিছু পড়েনি। ওই, আপনি তো দেখি পদের হাড্ডি। জন্মের সময় কি আপনি নিম গাছ হয়ে জন্মেছিলেন যে এতটা তেতো স্বভাব আপনার? 10 টাকা বেচে দিয়ে সব কেড়ে নেবেন। আপনার এত লোভ কেন? চুপ থাক বাদর, আমি হকারের সাথে কথা বলছি, কোনো ফালতু পোলাপানের সাথে না। তুই আবার মাঝখানে এত কথা বলছিস? তোর কোনো ভদ্রতা নেই। আপনি চুপ থাকেন। এমন ঝগড়াটে মহিলা আমি জীবনেও দেখিনি। সামান্য কলা রুটির জন্য আপনি এমন কারাকারি করছেন। আপনার বাড়িতে কি খাবার নেই? আমি মরছি খিদের জন্য, সে আসে নিলাম ডাকতে। পাতি হাঁসের বাচ্চা। হারামি একটা, তুই ঝগড়াটা বেটা। মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা তোর জানা নেই, কোনো ভদ্রতাও নেই। ফাজি, তোর মতো অসভ্যকে তো টিটিটিকে নামিয়ে দেওয়া উচিত। তবে রে, আপনি তো একজন আস্ত দজ্জাল।
হকার লোকটা তখন তাদের ঝগড়া দেখে হেসে ফেলে। যাত্রীরাও মজা পাচ্ছে। লোকটা পরিস্থিতি সামলাতে দ্রুত বলে, ভাই ভাই আপনারা থামেন, কি শুরু করলেন সামান্য খাবার নিয়ে? দুটো কলা দুজনকে দিচ্ছি, আর রুটি ভাগ করে নেন। আপনাদের দেখে তো কাপল মনে হচ্ছে, এ তো ঝগড়া কেন করছেন? ওই ভাই, আপনার রুটি আপনি খান। কোন দিক দিয়ে আমাদের কাপল মনে হলো? এই শকুন মার্কা মহিলার সাথে কে সম্পর্ক করবে? আপনি কি চোখ থাকতে অন্ধ? এই মহিলার পাশে বসেটাই তো একটা অশান্তি। হ্যাঁ, আপনার কলা রুটি আপনি নিয়ে ভাগেন। পাশে বসা একটা দাঁড়কা শকুন মহিষ বুনো হাতের মতো দেখতে এক ভীমরুলের সাথে কে সম্পর্ক করবে? পাগল নাকি আপনি? হকারি করে কি আপনার পেট খারাপ হয়েছে? ওরে কলা রুটি না দিয়ে গু এনে দেন। ফালতু পায়পাড়া দিয়ে শুধু ঝগড়া করে। আপনি গু খান, ওটা আপনার পছন্দের জিনিস। বারবার মুখে আনছেন, তা কতটা টেস্ট করেছেন মিস ভূতনি? শাওড়া গাছের ডাকিনি, তাল গাছের পেতনি, তেঁতুল গাছের ডাইনি। আপনার মতো কুৎসিত স্বভাবের মেয়ের সাথে কেউ প্রেমই করবে না। দেখুন, মুখ সামলে কথা বলুন। আপনার কি নগাতে নেমে এমন মারবো যে আপনার চেহারা পাল্টে যাবে? চিনিস আমারে? তোরে মেরে বস্তায় ফেলে রাখবো, বুঝেছিস? তুই এতক্ষণ কি ভাবছিস? চল নৌকাতে, তোরে দেখাচ্ছি। বন্ধুদের আসে দে, তখন বলবি তোর সাহস কত দেখব। ভাই থামেন থামেন, আপনারা কি পাগল? সবাই দেখেন মজা পাচ্ছে, আমার কলা রুটি কিনতে হবে না, আমি বরং যাই। হকার লোকটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। দ্রুত সে তার ঝুড়ি নিয়ে অন্য বগির দিকে চলে যায়। মিহি আর আনাফ দুজনেই তখন রাগে ফুঁসছে। খাবারের জন্য ঝগড়াটা না মেটাতে পারার কারণে মিহির রাগ আরও বেড়ে যায়। সে জোরে জোরে শ্বাস নিয়ে আনাফের দিকে তাকিয়ে বলে, তোর জন্য খিদেটাও মিটলো না, ফালতু ছিল। তোর মুখ দেখলেই আমার সমস্ত রাগ চলে আসে। আর আপনার জন্য আমি তো এখন খাবার খেয়ে তৃপ্তি ঢেকুর তুলছি, তাই না? বেয়াদব মেয়ে একটা। আপনার জন্যই আমার খিদাটা মরে গেল। আপনার মতো ঝগড়াটা মেয়ে আর দেখিনি। আনাফ আর কিছু না বলে সে তার ব্যাগ থেকে হেডফোন বের করে। কানে হেডফোন গুঁজে দিয়ে সে ট্রেনের গতিতে বাইরের দ্রুত পিছনে সরে যাওয়া দৃশ্যগুলো দেখছে। ঝগড়া করে তারও মেজাজ খারাপ হয়েছে। মিহি তখন বারবার তার ফোন চেক করছে, তার মা কল করেছে কিনা, বাবার শরীর কেমন আছে, এইসব চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 2 বছর আগে একবার বাবা স্ট্রোক হয়েছিল, তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছিল। মিহি সেখানেই পড়ে। এক্সামের পরেই তাকে দ্রুত বাড়িতে আসতে হয়। বাবার সেই অসুস্থতার কথা মনে পড়তেই মিহির মনটা খারাপ হয়ে যায়। মিহি দেখতে খুবই সুন্দরী। সাধারণত সে সবসময় হিসাব পড়েই চলে, কিন্তু কাল সন্ধ্যায় মায়ের কল আসে। বাবার অসুস্থতার কথা শুনে সারা রাত সে এসব নিয়ে ভাবতে ভাবতে হিসাবের কথা ভুলেই গিয়েছিল। কোনো মতে ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে দ্রুতই বাড়ি যাবার জন্য সে বেরিয়ে পড়ে। অনলাইনে টিকিট কাটে ভোরবেলা। ওদিকে আনাফের বন্ধুরা প্রেজেন্টেশন আগেভাগেই দিয়েছিল। আনাফ পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। অসুস্থতার কারণে সপ্তাহখানে ক্লাস মিস করার কারণে সে প্রেজেন্টেশন সবার দেরিতে দেয়। এজন্যই সে বন্ধুদের সাথে যেতে পারেনি। রাফি, সিয়াম, সাজিদ আগেই চলে গিয়েছে। রাফির বোনের বিয়ে, যা পরে জানা যায় রাফির খালাতো বোন। মিহিও আর দেরি না করে কানে হেডফোন ঢুকিয়ে গান শুনতে থাকে। সে চোখ বন্ধ করে গান শুনছে। বাবার অসুস্থতার চিন্তা আর ঝগড়ার ধকল সব মিলিয়ে সে কখন যে ঘুমিয়ে পড়েছে তার কোনো খেয়ালই থাকে না। কিছুক্ষণ পর হঠাৎ ট্রেনের একটা ঝাঁকুনিতে ঘুমন্ত মিহির মাথা আনাফের কাঁধে এসে পড়ে। আনাফ চমকে ওঠে। সে দ্রুত মাথা সরিয়ে দেয় মিহির। মাথাটা ঠিক করে দিয়ে যখন সে চোখ সরাবে ঠিক তখনই মিহির চেহারার দিকে চোখ যায় আনাফের। তার চোখ যেন স্থির হয়ে যায়। সে পাক্কা 1 মিনিট ধরে মিহির চেহারার দিকে তাকিয়ে থাকে। এই 1 মিনিট সময় যেন অনন্তকাল। কি সুন্দর চোখ মেয়েটার, পাপড়িগুলো কত ঘন, যেন কালো মখমলের পরত। নাকটাও বেশ মানানসই, একদম নিখুঁত। ঠোঁটের ঠিক নিচে একটা ছোট্ট তিল আছে, যা তার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। এতক্ষণ ঝগড়া করার সময় আনাফ মেয়েটিকে এমন মনোযোগ দিয়ে দেখেনি। এখন নীরব মুহূর্তে ঘুমন্ত অবস্থায় মিহিকে দেখে আনাফের ভিতরের সব রাগ ক্ষোভ দূর হয়ে যায়। তার মন এক অন্যরকম অনুভূতিতে ভরে যায়। আনাফ মনে মনে নিজেকে বলে, ইস, এত সুন্দর একটা মেয়ে, অথচ কত ঝগড়া করে রে। কোনো কবি সাহিত্যিক যদি তার পাশে বসতো, এতক্ষণে কত ছন্দ তৈরি করতো মেয়েটার চেহারা নিয়ে।
এই একঘেয়েমি আর তেতো স্বভাবের আড়ালে এমন স্নিগ্ধতা লুকিয়ে আছে। আমি কি প্রেমে পড়ে গেলাম? এটাকে কি বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট? দ্যাট এমনটা আবার হয় নাকি? আমি তো ওই মেয়েটাকে এক্ষুনি কত বকা দিয়েছি। আনাফ নিজের মনের অস্থিরতা দূর করতে জানালার গ্রিলে হাত রাখে। হাতের সাথে ভর করে সে বাহিরের দৃশ্য দেখছে, কিন্তু তার মন পড়ে আছে পাশে ঘুমিয়ে থাকা মিহির দিকে। সে মিহির কথা ভেবে মুচকি মুচকি হাসছে। তার মনে হতে থাকে তার এই নওগাঁ যাত্রা হয়তো আর বিরক্তিকর থাকবে না। জানালার স্নিগ্ধ বাতাস অনুভব করতে করতে আনাফ তার সিটে হেলান দিয়ে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তা সে নিজেও বুঝতে পারে না। ওদিকে মিহিও ঝগড়া আর বাবার অসুস্থতার চিন্তা নিয়ে ক্লান্ত হয়ে গান শুনতে শুনতে ঢুলতে থাকে। ঘুমের ঠেলায় সে কখন যে আনাফের কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে পড়েছে তা সে টেরই পায় না। হঠাৎ করেই মিহির ঘুম ভেঙে যায়। সে অনুভব করে ট্রেনটা স্থির হয়ে আছে, বাইরের কোনো শব্দ নেই। চোখ খুলে সে তাকায়। চুয়াডাঙ্গা পার হবার পরের কোনো একটা স্টেশনের কাছাকাছি এসে ক্রসিংয়ের জন্য ট্রেনটা থেমে গেছে। ট্রেন থেমে যাওয়ার কারণেই মিহির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মিহি আবিষ্কার করে সে আনাফের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে চমকে যায়। তার হৃৎপিণ্ড দ্রুত তালে বাজতে শুরু করে। ছি, শত্রুর কাঁধে মাথা রেখে সে এতক্ষণ ঘুমোচ্ছিল। ইস, এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারে না। এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? নিজেকেই নিজে যেন প্রশ্ন করে মিহি। আনাফের কাঁধ থেকে দ্রুত মাথাটা সরিয়ে সে সোজা হয়ে বসে। আনাফ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মিহি এবার আনাফের দিকে ভালো করে তাকায়। ঝগড়ার সময় রাগে সে ছেলেটির চেহারা ভালোভাবে দেখেনি। এখন নীরব মুহূর্তে জানালার বাহিরে দিয়ে আসা আলোয় প্রথমে আনাফের চেহারাটাই তার চোখে পড়ে। আনাফ বেশ স্মার্ট দেখতে। মাথার চুলগুলো বাবরি স্টাইলে কাটা, যা তার চেহারার একটা দুষ্টুমি ভরা ভাব যোগ করেছে। চোখে একটা পাওয়ার চশমাও আছে। তাই মিহি মনে মনে ভাবে, আসলে কানা কিনা কে জানে। ছিটকে আসলেই কানা? হয়তো ইচ্ছে করে পায়ে পাড়া দেয়নি বা ধাক্কা মারেনি। এত ভিড়ের ভেতরে তো এমন ভুল হতেই পারে। আমার চড়মানাটা হয়তো ঠিক হয়নি। কিন্তু বাপরে, কি ঝগড়াটা ছেলে! নিশ্চয়ই এই বজ্জাত ছেলেটার জন্মের সময় কেউ মধু দেয়, নয়তো কথা বলা শেখার সময় কেউ ওর সাথে মিষ্টি করে কথা বলে। কিন্তু ছেলেটার তার একটা উঁচু, দেখতে সেটা দারুণ লাগে। দেখ, আমি এসব কি ভাবছি? এই বাদর ছেলে মহা হারামি। ওকে নিয়ে ভাবে আমার ঠিক হচ্ছে না। পাগল নাকি আমি? মিহি কথাগুলো ভেবে মুচকি হেসে ওঠে। এক মুহূর্তের জন্য তার মন নরম হয়ে আসে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। এই হারামি ছেলেটার সাথে তার কোনো কথা না বলাই ভালো। আনাফের থেকে মনোযোগ সরিয়ে মিহি সামনে তাকায়। টিটি সাহেব তখন সিটগুলোর মধ্য দিয়ে হেঁটে আসছে। টিটি মিহির কাছে আসতেই মিহি তাকে থামিয়ে জানতে চায়, এখানে ট্রেন কতক্ষণ থেমে থাকবে আঙ্কেল? হয়তো 1 ঘন্টা বা 40 মিনিটের মতো। কি, এতক্ষণ? কিন্তু কেন? এত কেন দেরি হবে? ক্রসিং হবে, আমরা একটু দ্রুতই চলে এসেছি। অন্য ট্রেনটাকে সাইড দিতে হবে। আপনারা অপেক্ষা করুন, সামনেই বাজার, 2 মিনিট হেঁটে গেলেই পাবেন। চাইলে আপনারা সময় কাটাতে পারেন সেখানে গিয়ে, তবে ধরে নিন 1 ঘন্টার আগে ট্রেন ছাড়বে না। টিটি কথাগুলো বলে চলে যায়। মিহির খুবই রাগ লাগছে। এই দীর্ঘ বিরতি তার কাছে অসহ্য মনে হয়। টিটি সিটে বসা যাত্রীদের তেমন টিকিট চেক করে না, কারণ সে জানে যারা সিটে বসে থাকে তারা টিকিট কেটেই সিট পেয়েছে, নয়তো অন্য কেউ কেন বসতে দিবে। মিহি তার ফোন, হেডফোন ছোট ব্যাগে ঢুকিয়ে সিট থেকে ওঠে। আনাফ তখনও ঘুমে বিভোর। মিহি মনে মনে ভাবে, যাক, ভালোই হলো, মাকে কল করা যাবে। ট্রেনের ভিতরে নেটওয়ার্কটাই থাকে না। বাবার শরীর কেমন আছে জানতে তো পারতাম। এখন একটু হাঁটাচলাও করা যাবে, আর কিছু টাটকা খাবারও কেনা যাবে। হকারদের থেকে বাসি খাবার না কেনাই ভালো। এভাবে ভাবতে ভাবতেই মিহির দ্রুত ট্রেনের দরজা দিয়ে প্ল্যাটফর্মে নেমে আসে। স্টেশনের বাইরে একটা ছোট্ট বাজার দেখা যাচ্ছে। মিহি সেই বাজারের দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য মাকে কল করা আর খাবার কিনে আনা। হকারদের ক্রমাগত হাঁকডাক, তাদের পণ্যের প্রচারের জন্য অসম্ভব চিৎকার চেঁচামেচি, এসব মিলিত কোলাহলে আনাফের গভীর ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে সে তাকায়, বুঝতে পারে ট্রেন থেমে আছে। বগির ভিতরে যাত্রীরা সংখ্যায় খুব কম, বেশিরভাগই প্ল্যাটফর্মের বাহির দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আনাফ পাশে তাকাতেই দেখে মিহিতা সিটে নেই। মনে মনে বলে,
যাক বাবা, কি শান্তি, মহিলাটা নেই। অন্তত এই বিরক্তির সময়টা আর ঝগড়া করে কাটবে না। ওয়াশরুমে যাওয়া যাবে। আনাফ দ্রুত উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে সে বগি থেকে প্ল্যাটফর্মে নামে। তার মনে কৌতূহল জাগে, কেন ট্রেন এতক্ষণ ধরে এখানে থেমে আছে। একজনকে জিজ্ঞেস করে, ভাই, ট্রেন হঠাৎ থামলো যে এখানে? ক্রসিং তো এখানে হয় না মনে হয়। কিন্তু আজ এখানে ক্রসিং করছে, অন্য একটি ট্রেনকে সাইড দিতে হচ্ছে, যার ফলে আমাদের অপ্রত্যাশিতভাবে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। ব্রিডির ট্রেনের এই সমস্যা সব সময়ই থাকে। মানুষজন সামনের বাজারের দিকে গেছে, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। ঘন্টাখানেকের আগে ছাড়বে না বলে টিটি ঘোষণা করে গেছে। লোকটার কথা শুনে আনাফ বাজারের দিকে এগিয়ে যায়। তার ক্ষুধা পেয়েছে, রুটি কলা না হোক অন্তত অন্য কিছু পেলেও খাওয়া যাবে। ওদিকে মিহিও তখন বাজারে এসেছে। প্ল্যাটফর্মের বাইরে এসে সে মোবাইল নেটওয়ার্ক খুঁজে তার মাকে কল করার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে সে এক দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কারোর সাথে তার ধাক্কা লাগে। সে ক্ষণিকের জন্য ভারসাম্য হারিয়ে ফেলে। মিহির মেজাজ তখনও বাবার চিন্তায় অস্থির। সে ঘুরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই ছেলেটার গালে সপাং করে একটা চড় মারে এবং তীব্র কণ্ঠে চিৎকার করে বলে, চোখে দেখিস না, কানা তুই? বেয়াদব অসভ্য ইতর, মেয়ে দেখলে ইচ্ছে করে লাফ দিয়ে এসে পড়িস নাকি? তোর লজ্জা শরম নেই? মিহিরের আকস্মিক চর ও তীব্র গালি শুনে ছেলেটার চোখ মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গেই মিহির হাত ধরে। মিহির চিৎকার করার কোনো সুযোগ না দিয়ে টেনে নিয়ে যায় বাজারের কোণের দিকে, একটা সরু ও অন্ধকার গলির দিকে। তারপর পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে মিহির দিকে পাড়িয়ে ধরে। ছেলেটা তার কণ্ঠস্বর ভয়ঙ্কর করে বলে, একদম চুপ। চিৎকার করবি তো এখানে গলা টেপে দেব, বুঝেছিস? জীবনের মায়া থাকলে যা আছে সব দে, এক মুহূর্ত দেরি করবি না। ফোন আর ব্যাগটা দে। মিহি ছেলেটার কথা শোনে না। এই মুহূর্তে তার কাছে তার জিনিসপত্রের চেয়ে তার জীবন ও সাহসিকতা বড় মনে হয়। সে প্রাণপণে চিৎকার করে ওঠে, বাঁচাও আমাকে, হেল্প মি, ছিনতাইকারী! ছেলেটার সঙ্গে সঙ্গে মিহির হাতে একটা ছুরির পোঁচ দেয়। আঘাতের যন্ত্রণায় মিহির হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করে। আঘাতটা সামলাতে গিয়ে মিহি একপাশে সরে যায় আর কাঁধের ব্যাগটা নিচে পড়ে যায়। ছেলেটা আর দেরি করে না, সে সঙ্গে সঙ্গে ব্যাগটা তুলে নিয়ে গলির অপর দিক দিয়ে দ্রুত দৌড়ে পালায়। আনাফ সেই সময় বাজারে সবেমাত্র ঢুকেছে। হঠাৎ সে তীব্র একটা চিৎকার শুনতে পায়, যা মিহির কণ্ঠস্বর বলেই তার মনে হয়। কৌতূহলী হয়ে সে যখন সে গলির মুখে আসে তখন তার চোখ আটকে যায়। সে দেখতে পায় তার পাশের সিটে সেই ঝগড়াটে মেয়েটা গলির দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে ফুপিয়ে কাঁদছে, তার হাতে রক্ত। আনাফ দ্রুত দৌড়ে মিহির কাছে আসে। মিহির হাত থেকে তখনও রক্ত ঝরছে। আনাফ দ্রুত তার পকেট থেকে কালো রুমালটা বের করে মিহির হাতে শক্ত করে পেঁচিয়ে দেয়। তার কণ্ঠস্বর তখন কোনো বিরক্তি নেই, শুধু ভয়। আপনি এখানে ঠিক আছেন? আপনি কি হয়েছে হঠাৎ? আপনার হাতে রক্ত কেন? চলুন এখান থেকে। আমার ব্যাগ, আমার ফোন সব কিছু নিয়ে গেল। আমার ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, আমার ফোনে অনেক ফাইল। মা কল করবে, বাবা অসুস্থ, আমি এখন কি করব? আগে চলুন, এখানে দাঁড়াবেন না, চলুন বাইরে চলুন। আনাফ মিহিকে ধরে বাজারের মূল রাস্তার দিকে আসে। ততক্ষণে লোক জমে গেছে। মিহির কান্না আর হাতের রক্ত দেখে সবাই কারণ জানতে চায়। মিহি ভয়ে ভয়ে সবটা বলে। একজন স্থানীয় মুরব্বী এগিয়ে এসে বলে, ওই ছেলেটা টোকাই গ্যাং। এই ছেলে জাহিদ নামে যাকে সবাই, মেয়ে বা ভোলা ভোলা কাউকে দেখলে ইচ্ছা করে ঝামেলা করে সব কেড়ে নেয়। তাকে এখানে এখন পাবে না, তার আস্তানায় গেছে। এখান থেকে দৌড়ে গেলে 20 মিনিট লাগবে। ওইদিকে কেউ যায় না, খুব ভয়ঙ্কর জায়গা। মিহি তখনও ভয় কাঁপছে, তার চোখ থেকে অনবরত জল ঝরছে। আনাফ এবার দৃঢ়ভাবে উঠে দাঁড়ায়। মিহিকে একটা দোকানের সামনে বসিয়ে রেখে সে বলে, আচ্ছা আপনি বসুন, আমি আপনার হাতে শক্ত করে রুমালটা বেঁধে দিয়েছি, কাঁদবেন না। আমি আসি, দেখি আপনার ব্যাগ পাওয়া যায় কিনা। টেনশন করবেন না, আমি আসি। যেও না বাবা, ওরা কিন্তু মানুষ মামা মায়ে অনেক ভয়ঙ্কর লোক হইয়া একা একা যাওয়া ঠিক হবে না। মিস শুনুন, আপনি ভয় পাবেন না, ট্রেন ছাড়ার আগেই চলে আসবো।
শুনলাম 1 ঘন্টা রাখবে, এখনো 40 মিনিটের মতো আছে, আপনি সাবধানে থাকবেন। আনাফ আর এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত দৌড়ে চলে যায় গলির দিকে। যাওয়ার আগে মুরব্বি থেকে আস্তানার ঠিকানা আর জাহিদ ছেলেটার নাম জেনে নেয়। মিহি বসে থাকে, সে হতভম্ব হয়ে গেছে, তার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছে। সে যে ছেলেটাকে সে এত অপমান করলো, ঝগড়া করলো, চর মারলো, ওই ছেলেটাকে সে চেনেও না, ছেলেটাও চেনে না, কেউ এগিয়ে আসলো না। কিন্তু ওই ছেলেটা তার জন্য নিজের জীবন বিপন্ন করে ঝুঁকি নিতে গেল। যদি কিছু হয়? মিহির মাথাটা যেন ঝিম ধরে গেছে, তার মনে তীব্র অপরাধবোধ কাজ করে। এই মেয়েটার জন্য সে নিজের জীবন বিপন্ন করলো কেন? এই ছেলেটা যদি আর ফিরে না আসে, এই চিন্তা তার মনে ভয় ধরিয়ে দেয়। ওদিকে আনাফ দ্রুত দৌড়ে সেই ঠিকানায় এসেছে। বাজারের বাহিরে আবর্জনা আর ভাঙাচোরা টিনের বাড়ির আড়ালে সেই চোরকুঠুরি। দুপুর টাইমে তখন 4জন লোক সেই স্যাঁতস্যাঁতে বাড়ির ভিতরে বসে আছে। ওদের বস মিজান একটা ভাঙা চেয়ারে বসে হুক্কা টানছে। মিহির ব্যাগ ছিনতাই করা ছেলেটার নাম জাহির। সে তার ওস্তাদের সামনে এসে ব্যাগটা রাখে, তারপর বলে, ওস্তাদ, আজকে বড় দান মারছি। ব্যাগটা বেশ ভারী, মনে হচ্ছে ফোন, টাকা আর অনেক কিছু আছে। আমি দেখছি। সাব্বাস বেটা, এই না হলে তুই আমার গ্যাংয়ের লোক? তোকে দিয়েই তো ভরসা। এবার মনে হচ্ছে ভালো ব্যবসা হবে। ওস্তাদ, বেতন তাহলে বাড়াইয়া দিয়েন, কিন্তু এ মাসের পরে। কাজটা তো ঠিক মতন করে দেই। দেবো দেবো, আগে মালটা বের কর তো দেখি কি আছে। ঠিক তখনই সেখানে আনাফ এসে দাঁড়ায়। ঠিকানা অনুসারে সে ঠিক জায়গাতে এসেছে। ট্রেনের হুইসেল বাজতে এখনও 15 মিনিটের মতো বাকি। আনাফ যেন কুকুরের মতো হাঁপাচ্ছে। জোরে দৌড়ে আসার কারণে শীতকালেও সে ঘেমে গেছে, তার জামা কাপড় ভিজে গেছে, তার চোখে তখনও পাওয়ার চশমাটা স্থির। আনাফকে দেখে মিজান কড়া চোখে বলে, কি ব্যাপার? কে তুই? এখানে কি? জাহিদ, মাল ছেড়েছিস সেটা কি ওর নাকি? না ওস্তাদ, মাল তো ওর থেকে ঝাড়ি নাই। ঠিকানা কই পাইলা? লোকার বয় তো না, দেখে তো অচেনা মনে হচ্ছে। কি রে, কথা বলিস না কেন? কে তুই? এখানে কি চাস? আনাফ তখনও হাঁপাচ্ছে, কথা বলার মতো শক্তি তার নেই। সে হাত ইশারা করে। আগে আগে একটু পানি দেন ভাই, পানি খাবো। পানি খেতে এসেছিস? জাহিদ, মালটাকে পানি দে, তারপর যা আছে কেড়ে নে। জাহিদ দ্রুত একটা পানির বোতল নিয়ে এগিয়ে দেয় আনাফের কাছে। আনাফ ঠকঠক করে পানি খায়। তৃষ্ণা মিটিয়ে সে জোরে একটা শ্বাস নেয়, তারপর কিছুটা শক্তি সঞ্চয় করে সে একটা চেয়ারে কয়েক সেকেন্ড বসে। তখন তার ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সময় কম, তার জীবনে ঝুঁকি আছে। কিন্তু মিহির অসহায় মুখটা তার মনে পড়ে যায়। সেই ডকুমেন্টসগুলো তার দরকার। আনাফ চেয়ারের উপর কয়েক সেকেন্ড বিশ্রাম নেয়। তার হৃদপিণ্ড তখনও দ্রুত তালে বাজছে, আর কপালে জমে থাকা ঘাম শরীর বেয়ে নামছে। দ্রুত শক্তি সঞ্চয় করে সে সোজা হয়ে দাঁড়ায়। তার সামনে তখন জাহিদ হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ এগিয়ে আসে এবং কঠিন স্বরে বলে, ওই, তোর কাছে কি আছে? বের কর, না হলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। সাহস কত তোর? এখানে এসেছিস? এখানে জাহিদ কি তুই? হ্যাঁ, আমি জাহিদ। কি চাস? দেখ ভাই, একটু আগে একটা মেয়ের থেকে পার্স নিয়েছিস, সেটা ফেরত দে। আমি 1000 টাকা দিচ্ছি, খুশি হয়ে নিয়ে নে, আমার সময় নষ্ট করিস না। মিজান হো হো করে হেসে ওঠে, হাসি থামিয়ে বলে, ও, তাহলে তুই পার্স ফেরত নিতে এসেছিস? শালাকে মার, এমন সাহস যেন আর কেউ না দেখায়। কথাটা বলতেই মিজান গ্যাংয়ের একটা ছেলে দ্রুত এগিয়ে এসে আফানকে লাথি মারে। আনাফ আঘাত সামলাতে না পেরে ছিটকে পড়ে চেয়ারের উপর। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায়। আরেকজন মারতে আসবে, তখনই আনাফ হাতে ইশারা করে। 1 মিনিট দাঁড়া। আনাফ এবার গা থেকে শার্টের উপর পরা কোট এবং চোখে থাকা পাওয়ার চশমাটা খুলে চেয়ারের উপর রাখে। তার চোখে তখন অন্য এক জেদ। সে জানে এই মুহূর্তে শক্তি দেখাতে হবে। তার জিম করা সুগঠিত শরীর আর বক্সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এরপর জাহিদ এগিয়ে আসতেই আনাফ মুহূর্তের মধ্যে সজোরে এমন একটা চর বসিয়ে দেয় ওর গালে যে 18 বছরের ছেলেটা ধাম করে ফ্লোরে পড়ে যায়। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে জাহিদের কানের ভিতর ফেটে গিয়ে রক্ত বেরিয়ে পড়ে। তার হাত থেকে চাকুটা দূরে ছিটকে পড়ে। জাহিদের যেন কোনো হুঁশই নেই।
তারা হতভম্ব হয়ে যায়। মিজান চমকে ওঠে। কিরে, তোর তো দেখি অনেক জোর। তুই কে রে বাবা? শহরে থাকি, একবারে নাদান নই। জিম করে বক্সিং শিখে বডি বানিয়েছি। এমনি এমনি নাকি? পার্টস ফেরত দে, হাতে সময় নেই, ট্রেন ছাড়বে। চুপ শালা, ধর ওকে, মার ওটাকে। মিজানের কথায় বাকি দুজন এগিয়ে আসে। আনাফ তখন ঘরের কোনায় তাকায়। সেখানে একটা পুরনো কাঠের স্টিক পড়ে আছে। আনাফ দ্রুত সেটা তুলে নিয়ে বাকি দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সে সেই স্টিক দিয়ে দুজনের হাঁটু আর পায়ে এমন মারে যে তাদের পা টলতে শুরু করে। আনাফের দ্রুত আক্রমণ আর নির্ভুল নিশানা দেখে তাদের পায়ের হাড় যেন ভেঙে যায়। তারা যন্ত্রণায় চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। মিজান ভয়ে ভয়ে এগিয়ে আসে। সে পরিস্থিতি বুঝতে পারে। সে দেরি না করে মিহির ব্যাগটা আনাফের হাতে তুলে দেয়। তার কণ্ঠস্বর তখন মিনতিপূর্ণ। ভুল হয়ে গেছে স্যার, নিন পার্স, এই নিন। আর কোনোদিন এমন হবে না। যাক, মার খাওয়ার আগে পাঁচটা দিয়ে দিয়েছিস, এটাই ভালো করেছিস। আনাফ দ্রুত ব্যাগটা হাতে নেয়। সব কিছু ঠিক আছে কিনা একবার চোখ বুলিয়ে নেয়। তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মাত্র 15 মিনিট সময় আছে। সে দ্রুত ব্যাগ আর তার কোট চশমা সব কিছু নিয়ে আবার দৌড় শুরু করে। তার শরীর তখনও ঘামে ভিজে জপজপে। ওদিকে মিহি তখনও বেঞ্চে বসা, তাই চোখে মুখে উদ্বেগ। হাতে আনাফের রুমাল বাঁধা। তার তীব্র পানি পিপাসা পেয়েছে, কিন্তু কাছে টাকা নেই। এমন সময় হঠাৎ ট্রেনের হুইসেল দেয়। প্রথম হুইসেল যাত্রীদের দ্রুত ওঠার সংকেত। সবাই তড়িঘড়ি করে ট্রেনে উঠে পড়ে। মিহি চমকে যায়। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। কি করবে সে? অপরিচিত ছেলেটা যে তার জন্য ছিনতাইকারীর পিছনে গেল, তার কি কিছু হয়নি তো? ছেলেটা কই, কেন আসে না? মিহি বারবার হাত ঘড়ির দিকে তাকায়। 1 ঘন্টার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। মিহির বুকে অস্বস্তি লাগে। উপায় না পেয়ে সে দ্রুত তার বগির কাছে আসে। ট্রেন কেবলই ছাড়বে, শেষ মুহূর্ত চলছে। এমন সময় আনাফ বাজারের গলি দিয়ে বের হয়। সে ট্রেনের দিকে ছোটার জন্য পা বাড়ায়। তখনই তার মনে পড়ে মিহির কথা। মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, আবার হাতও কেটে গেছে। তার ব্যান্ডেজ আর ওষুধের দরকার। সে দ্রুত স্টেশনের সাথে লাগোয়া ফার্মেসিতে আসে। সেখানে এক লোক ব্যান্ডেজ, স্যাভলন আর ব্যথার মেডিসিন কিনছিল। আনাফ সেটা টের পেয়ে দ্রুত টাকা বের করে লোকটার হাত থেকে সেগুলো প্রায় কেড়েই নেয়। লোকটার হাতে 200 টাকার নোট ধরিয়ে দিয়ে সে আবার দৌড় দেয়। এরপর পথে 1 ডজন কলা ছড়া, রুটি আর পানির বোতল টেনে নিয়ে 500 টাকার নোট দোকানের কাউন্টারে ছুঁড়ে দিয়ে দৌড়ানো শুরু করে। ট্রেন কেবলই স্লোভাবে চলতে শুরু করে দেয়। আনাফ বগির খুব কাছে চলে এসেছে, কিন্তু ট্রেনের গতি ক্রমশ বেড়ে যাচ্ছে। আনাফের যেন শরীরে আর শক্তিই নেই। সে থামতে বাধ্য। সে শেষ আশা ছেড়েই দিয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় তার রুমাল বাঁধা একটা হাত দরজা দিয়ে বের হয়ে তার দিকে বাড়িয়ে দিয়েছে। হাতটা কেবলই ইশারা করছে। সে আর কেউ নয়, মিহি। মিহি হাতটা বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলে, এই হিরো, জলদি আসেন, ধরেন আমার হাত। মিহির কথা শোনা মাত্রই আনাফের কোথা থেকে যেন শক্তি ফিরে আসে। মিহির কণ্ঠস্বর আর বাড়িয়ে দেওয়া হাত দেখে তার মনে যেন হঠাৎ সুপারম্যানের মতো স্পিড অনুভব করে। তার বগিটা প্রায় স্টেশন এরিয়া পার করবে। ঠিক তার আগেই আনাফ এত জোরে ছুটে মিহির হাত ধরে লাফ দিয়ে ভিতরে ওঠে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেকেই হাততালি দেয়, অনেকে এটা ভিডিও করে নিয়েছে। আনাফ মিহিকে জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। তার হৃৎপিণ্ড পাগলের মতো ধরফর করছে। মিহিও তাকে ধরে রেখেছে 2 হাত দিয়ে, ভয়ে এবং স্বস্তিতে। প্রায় 2 মিনিট এভাবে থাকার পর ওদের যেন হুঁশ ফেরে। তখনই একে অপরকে ছেড়ে দেয়। দুজনেরই মুখ লজ্জায় লাল হয়ে যায়। একজন ছেলে তখন হেসে হেসে বলে, ভাই, ফ্রিতে শাহরুখ আর কাজলের মুভি দেখে নিলাম। এখন ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করলেই মিলিয়ন ভিউ হবে। বেশ পারেনও বটে। গাধার মতো দৌড়ালেন কেন? একটা বগিতে উঠলেই তো পারতেন, পরে হেঁটে এইদিকে আসতেন। আনাফ তখনও হাঁপাচ্ছে। সে মাথা চুলকাতে শুরু করে আর মনে মনে বলে, তাই তো, আমি কি গাধা? মিহি মুচকি হাসে। ওর মুখে এক নতুন ধরনের কৃতজ্ঞতা ও স্নেহ ফুটে ওঠে। ওরা দুজন নিজেদের সিটে এসে বসে পড়ে।
আনাফ বসতেই মিহির দিকে তাকিয়ে বলে, নিন আপনার পার্স, দেখুন সব ঠিক আছে কিনা। অনেক ফাইট করতে হয়েছে 4 জনের সাথে, তবে সব ঠিক আছে। মিহি তখনও যেন ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তার চোখে তখন জল নেই, শুধু উদ্বেগ আর কৃতজ্ঞতা। আপনার জন্য অনেক টেনশন হচ্ছিল। আপনি কি গাধা? কেউ এত বড় রিস্ক নেয়? যদি আপনার কিছু হতো, আপনি কেন গেলেন? কেন আমার বাইক আনতে এত ঝুঁকি নিলেন? আনাফ কোনো কথা বলে না, সে অপলকভাবে তাকিয়ে থাকে মিহির দিকে। তার চোখে তখন আর ঝগড়ার আভাস নেই, আছে নীরব এক মুগ্ধতা। আনাফ তখনও হাঁপাচ্ছে। মিহি দ্রুত তার পার্স চেক করে। ছিনতাইকারী কিছুই নিতে পারেনি। তার সমস্ত ডকুমেন্টস, টাকা, ফোন সবই অক্ষত আছে। পার্সটা দেখেই মিহি শান্তি অনুভব করে। এই স্বস্তির জন্য সে আনাফের দিকে তাকায়। এমন সময় আনাফ তার হাতে থাকা জিনিসগুলো মিহির দিকে বাড়িয়ে দেয়। এই যে মিস, নিন পানি, কলা, রুটি। কিছুই খাননি, তার উপর হাত কেটেছে। আগে কিছু খেয়ে নিন। আমার নাম মিহি। ও, আমার নাম আনাফ। নিন, খেয়ে নিন, এখন সময় নষ্ট করবেন না। এরপর মিহি মুচকি হেসে আনাফের হাত থেকে খাবারগুলো নেয়। ছেলেটা এত ভালো কেন? শুধু শুধু মিহি তার সাথে ঝগড়া করেছে। এই মুহূর্তে আনাফকে তার কাছে পৃথিবীর সেরা মানুষ বলে মনে হয়েছে। পেট পুড়ে খাবার খেয়ে মিহি একটু সিটে হেলান দিয়ে বসে। আনাফও তখন কলা আর রুটি খাচ্ছে। দুজনের খাবার খাওয়া শেষ হলে আনাফ তার পকেট থেকে ড্রেসিং করার সব জিনিস, ব্যান্ডেজ, স্যাভলন, মলম বের করে। সে খুব সাবধানে মিহির কাটা হাতটা ধরে। কই দেখি হাতটা, অনেক কেটেছে। ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবে। হাতটা সরিয়ে আনুন তো দেখি। মিহি কেঁপে ওঠে আনাফের স্পর্শে। এতক্ষণ তার মনে যা যা ঘুরছিল, আনাফের এই যত্নশীল স্পর্শে তা যেন আরও তীব্র হয়। আনাফের কোনো দিকেই খেয়াল নেই, সে শুধু মিহির আঘাত নিয়েই চিন্তিত। সে জলদি মিহির হাত থেকে রুমালটা খুলে নেয়। তারপর মিহির হাতটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেখানে স্যাভলন লাগিয়ে দেয়। স্যাভলনের তীব্র জ্বালাতে মিহি আহ করে ওঠে। আনাফ তখন মিহির হাতটা তার কোলের ভিতরে রাখে। একটু ধমকের সুরে কিন্তু স্নেহ নিয়ে বলে, ওই নড়বেন না, একটু জ্বালা করবে, সহ্য করতে হয়। আমার ব্যাগে মলম আছে, লাগিয়ে দিয়েছি, তাতে জ্বালা কমে যাবে। এরপর আনাফ খুব যত্ন করে কাটা স্থানে মলম লাগিয়ে ড্রেসিং করে দেয়। ব্যান্ডেজ লাগিয়ে সুন্দর করে সুরক্ষিত করে রাখে। তারপর ব্যথার মেডিসিন খাইয়ে দেয় মিহিকে। মিহি মন্ত্রমুগ্ধের মতো পুরোটা সময় আনাফের দিকেই তাকিয়ে থাকে। তার মনে তখন তোলপাড় চলছে। ইস, সেটা তো কেয়ারিং কেন? কত ঝগড়া হলো দুজনের, অথচ এখন মনে হচ্ছে সে কত খেয়াল রাখতে জানে। এমন ছেলের সাথে কি ঝগড়া করতে ভালো লাগে? আমাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিল। আমি কি মেয়ে হয়ে আগে আগে এই ছেলেটার প্রেমে পড়ে গেলাম? ধ্যাৎ, এসব কী যে ভাবি আমি! এমন তো হওয়ার কথা ছিল না। আনাফ খুব সাবধানে মিহির হাতটা ঠিক মতো বেঁধে দেয়। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে সে বলে, আর ভয় নেই, একটু পর ব্যথা কমে যাবে। পানি লাগাবেন না, আর একটা সিবিট খেয়ে নেবেন, তাড়াতাড়ি সেরে যাবে। বেঁধে না রাখলে বাইরে ধুলাবালি পড়ে কাটা স্থানে আরও সমস্যা হবে। এখন চুপচাপ বসে থাকুন। আপনি একটা পাগল, তাকে জানেন? কেন, আমি কি করলাম আবার? চেনেন না, জানেন না, আমার মতো ঝগড়াটা মেয়ের জন্য আপনি রিস্ক নিয়ে চলে গেলেন। বড় বিপদ হলে কি হতো? দেখেননি? আমিও তো ট্রেন ছাড়বে বলে চলে এসেছিলাম। কেউ এখন কারোর জন্য এত ভাবে বলুন? এমন হিরোগিরি আর কারোর সাথে দেখাবেন না। আপনার কিছু হলে কি হতো? আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আনাফের ঠোঁটে এবার সেই দুষ্টু হাসিটা ফিরে আসে। দেখাই না, কিন্তু কেন যেন আপনার জন্য খুব মায়া লাগে। আপনার কান্না করা, ভয় পাওয়া চেহারাটা দেখতে এত বেশি মায়াবী লাগছিল যে আমি না গেলেও এক ডজন ছেলে আপনার জন্য দৌড়ে যেত। আমি না গিয়ে পারলাম না। তাই না? ফ্ল্যাটিং করছেন এখন? সুযোগ পেলেই শুরু করে দিলেন? একদমই না, পটানোর জন্য এসব করে মানুষ। আমি সত্যি বললাম, আপনি খুবই মায়াবী দেখতে। আপনাকে হাসলে যে ট্রোল পড়ে সেটা আরও সুন্দর। আপনিও কম কি, হিরোদের মতো দেখতে। বিশেষ করে আপনার ঘুমন্ত চেহারাটা আরও বেশি সুন্দর। আনাফ হেসে ফেলে। জানি এখনও প্রায় 3 ঘন্টা বাকি। এই নীরবতা ভাঙতে এবং মিহিকে ভালো অনুভব করাতে আনাফ তার কাছে থাকা গিটার ব্যাগ থেকে গিটার বের করে বলে, গান শুনবেন? জানিটা আরও সুন্দর হবে। আনাফ গিটার বের করে গাইতে শুরু করে। আঙুলের সুরের মূর্ছনা তুলে সে গিটারের তারে তখন এক নতুন আবেগ, এক স্নিগ্ধতা। আনাফ গাইতে শুরু করে। শিরোনামহীন ব্যান্ডের
ক্লান্ত কফি শপ গানটা গাইতে শুরু করে আনাফ। তার কণ্ঠস্বর বেশ সুরেলে এবং আবেগপূর্ণ। মিহি মুগ্ধ হয়ে শুনতে থাকে। আশেপাশে থাকার সবাই তখন চুপ হয়ে গেছে। হকারদের হাঁকডাকও বন্ধ, শুধু শোনা যাচ্ছে বাতাসের শব্দ আর ট্রেনের ঝিকঝিক শব্দ। সে তালে ভেসে বেড়াচ্ছে আনাফের গাওয়া সেই মন ছুঁয়ে যাওয়া গান। মিহির চোখের পলক পড়ে না। 3 ঘন্টা আগে এই ছেলেটাকেই তার খুব বেশি বেয়াদব, খারাপ, ফালতু, ইতর স্বভাবের মনে হয়েছিল, কিন্তু ঠিক তার 3 ঘন্টা পরেই ছেলেটাকে যেন তার কাছে পৃথিবীর সেরা একজন মনে হতে থাকে। তার ভিতরের সাহসিকতা, সরলতা আর এই গায়িকী সব কিছু মিহিকে গভীরভাবে স্পর্শ করে। মিহি অনুভব করে সে ছেলেটার প্রেমে সত্যি সত্যি পড়ে গেছে। হুট করে এভাবেও কারো প্রেমে পড়া যায় সেটা মিহি কখনো কল্পনাতেও আনেনি। এমনকি প্রেম জিনিসটা যে তার কাছে এতটা ট্র্যাজেডিকভাবে তাও সে ভাবেনি। প্রপোজ তো সে কম পায়নি, কিন্তু কারো সাথে প্রেমে পড়ার যে অনুভূতি তা যেন আজই সে অনুভব করেছে। আজ আর যার প্রেমে পড়েছে সেই মানুষটার সাথে কি অদ্ভুতভাবেই না পরিচয়। মিহি এটা ভেবেই মুচকি হেসে ফেলল। আর আনাফ গান গাইতে গাইতে তাকিয়ে থাকে মিহির দিকে। কি অপরূপ মেয়েটির হাসি। সত্যি সত্যি অনুভব করে আনাফ মিহির প্রেমে সেও পড়ে গেছে। এভাবেও কারো জীবনে প্রেম আসে? আনাফ তো ভাবেনি জীবনেও। ভার্সিটি হোক কিংবা স্কুল কলেজে কত মেয়ে ঘুরে বেড়ায়, হাজার সুন্দরী মেয়ে চোখের সামনে হেঁটে বেড়ায়। কারো প্রতি এমন টান অনুভব করেনি আনাফ। এ যেন কোনো ব্যাখ্যাহীন ট্র্যাজিক বিষয়, কোনো যুক্তি নেই। অথচ দুজন মানুষ দুজনের প্রেমে অজান্তে পড়ে গেছে ট্রেনের এক অপ্রত্যাশিত যাত্রায়। সময় পেরিয়ে যায় দ্রুত। ট্রেনের বগির ভিতরে তখন আলাপচারিতার এক উষ্ণ পরিবেশ। সারাটা ট্রেন জার্নি দুজন বহু কথা বলে, হাসি ঠাট্টা, টুকটাক খুনসুটি আর গভীর ভালো লাগার অনুভূতিতে তাদের মন ভরে যায়। আনাফ গিটার বাজিয়ে অনেক গান গেয়েছে। মিহির বাবা মায়ের অসুস্থতা নিয়ে খোঁজ নিয়েছে। আর মিহিও আনাফের বন্ধুদের গল্প শুনেছে। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে। ট্রেনের বগির ভিতরে মাইকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে, ঘোষণা করে, যাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি, আর অল্প কিছু সময় পর নওগাঁ স্টেশনে থামবে ট্রেন। কথাটা শোনা মাত্রই দুজন মানুষের ভিতরে একটা শূন্যতার কাঁপন তৈরি হয়। একটু আগেই তারা কত কথা বললো, হাসলো, ঝগড়া করলো, কিন্তু হঠাৎ এমন ঘোষণায় দুজনেই চুপ হয়ে গেছে। তাদের সিটের আশেপাশেও সবাই নড়াচড়া শুরু করে দিয়েছে, লাগেজ গোছাচ্ছে। আনাফ অস্বস্তিতে ভোগে। সে কি করবে বুঝতে পারে না, মনে মনে ভাবে, মেয়েটা কোথায় যাবে জিজ্ঞাসা করব, নাকি এটা অন্য কিছু মনে করবে? এত কথা বললাম অথচ কাজের কথা বলিনি। ধুর, আমি না হয় ভালোবেসে ফেলেছি, মেয়েটা তো নাও বাঁচতে পারে। একটা অপরিচিত ছেলেকে কতটুকু বিশ্বাস করে? ফোন নাম্বার চাইবো? ধুর না, যদি আবার রাগ করে গালমন্দ শুরু করে। শেষে এসে আর এই মেয়ের সাথে ঝগড়া করার ইচ্ছে নেই। কি না কি মনে করবে, সব যদি নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আর দেখা না হয়। ভাবতে ভাবতে বন্ধুদের মেসেজ করে দেয় সে বনগাঁও স্টেশনে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করবে। সে জানে না এই দ্বিধায় তাকে পরে কতটা কষ্ট দিবে। ওদিকে মিহিও চরম দ্বিধায় ভোগে। সে উঠে দাঁড়িয়েছে লাগেজ নিয়ে, কিন্তু তার পা নড়ছে না। সে দাঁড়িয়ে ভাবছে, এত কথা বললো, নাম্বার নিল না, সেটা কি পাগল? কোথায় যাব, কিভাবে যাব, একবারও সব জানতেও চাইলো না কেন? নাম্বারটাও তো চাইতে পারে। ও তো জানে আমি ওর পাশে বসেছি, আমি চাইবো নাকি? যদি খারাপ মেয়ে ভাবে, এভাবে একটা ছেলের কাছে কোনো মেয়ে নাম্বার চাইলে ছেলেটা ভাববে মেয়েটা খারাপ। না না, দরকার নেই। শুধু শুধু শেষে এসে আবার খারাপ হতে চাইবে না। কিন্তু কি করব, কিছুই তো বলে না। আর কি তবে তার সাথে দেখা হবে না? আমার তো মনে হচ্ছে এই প্রথম কাউকে ভালোবেসেছি, আর তাকে এইভাবেই হারাবো। ভাবতে ভাবতে ট্রেনটা নওগাঁ স্টেশনে এসে থেমে যায়। মাইকে ঘোষণা হয়েছে নওগাঁ স্টেশনে এসে পৌঁছলো ট্রেন। দরজা খোলার সাথে সাথেই যাত্রীদের তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আনাফ মিহিকে বলে, সাবধানে যাবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর হাতের ড্রেসিংটা যেন ঠিক থাকে। আপনিও ভালো থাকবেন। খুব কান্না পাচ্ছে মিহির, তাই চোখ ছলছল করে ওঠে। এমনকি আনাফেরও। মেয়েটার সাথে তারা দেখা হবে না, এই চিন্তাটা তার বুকটা ভেঙে দেয়। মিহি কোনো মতে নিজেকে সামলে দ্রুত নেমে যায়।
আনাফ সাহস জোগায়, না, নাম্বারটা চাইতেই হবে, যা হয়ে যাক। সে দ্রুত সিট ছেড়ে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই সামনে তাকিয়ে দেখে একটা লাঠি হাতে বুড়ি মহিলা খুব ধীরে ধীরে নামছে। আনাফ পিছনে তাকাতেই দেখে আরও বেশি লম্বা লাইন। ধুর, সে ফেসে গেছে। বুড়ি মহিলার পিছনে আটকে পড়ে তার মূল্যবান সময় নষ্ট হতে থাকে। বুড়িমা খুব আস্তে আস্তে নামছেন, যেন প্রতিটা ধাপ মেপে মেপে দিয়েছেন। আনাফ কোনো মতে তড়িঘড়ি করে স্টেশন থেকে প্ল্যাটফর্মে এসে নামতেই চারপাশে তাকায়। ভিড়ের মধ্যে তার চোখ মিহিকে খুঁজে বেড়ায়। না, কোথাও মেয়েটিকে দেখা যাচ্ছে না। প্ল্যাটফর্মের ভিড় ঠেলে মিহি তখন দ্রুত অনেক দূরে চলে গেছে। তবে কি হারিয়ে ফেলল মেয়েটিকে? আনাফের মনে চরম হতাশা নেমে আসে। ওদিকে মিহিও ভাবে, লজ্জার মাথা খেয়ে শেষবারের মতো আনাফের কাছে গিয়ে নাম্বার নেবে, কিন্তু প্ল্যাটফর্মে এসে সে আর আনাফকে খুঁজে পায় না। ভিড়ের মধ্যে সে যেন কোথায় হারিয়ে গেছে। মিহির মনটা খারাপ হয়ে যায়। এই সময় হতাশ হয়ে সে স্টেশন থেকে বের হওয়ার পথ ধরে। নেমে সে দেখতে পায় তার খালু দাঁড়িয়ে আছে। কিরে মিহি, এত দেরি করলি কেন? চল জলদি। মিহি খালুকে দেখেই জলদি চলে আসে তার কাছে। তার মনটা তখনও আনাফের জন্য বিষণ্ণ। খালু মিহিকে বাইকের পিছনে বসিয়ে দ্রুত বাড়ির দিকে চলে যায়। সারা রাস্তা মিহি বাইকের পিছে বসে কেঁদে কেঁদে এসেছে। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছে, তাকেও হারিয়ে ফেলেছে। এটা সে কিছুতেই মানতে পারছে না। মনটা যেন আনাফের কাছেই পড়ে আছে। আর আনাফ, সে তখন এসে বসে প্ল্যাটফর্মের এক বেঞ্চে। মনটা তার বড্ড খারাপ। এই সুন্দর সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তার চোখ ভেজা। কিছুক্ষণের মধ্যেই তার তিনজন বন্ধু দৌড়ে আসে আনাফের কাছে। তারা আনাফকে মন মরা অবস্থায় বসে থাকতে দেখে। কিরে, তোর কি হয়েছে? আমরা খুঁজছি, ফোন ধরছিস না কেন? এখানে বসে মন খারাপ করে আছিস কেন? ওর মনে হয় খুব হাগু চাপছে, চাপ সামলাতে পারছে না। আরে না, খিদে লাগছে ওর, দেখিস না মুখটা শুকিয়ে গেছে। চল বাড়িতে চল। আনাফ মাথা তোলে, তার চোখে তখন জল। এই ব্যাপার, চল বাড়িতে। অনেক কিছু রান্না হয়েছে। আজ রাতেই বিয়ে আমার বোনের। ছেলে ডাক্তার, দুই পরিবার সব ঠিকঠাক করেছে। চল এখনই। দোস্ত শোন না। রাফি আনাফের কাঁধে হাত রাখে। কি হয়েছে বলতো? এমন মনমরা কেন? আমি না প্রেমে পড়েছি রে। কথাটা বলেই আনাফ অঝরে কেঁদে ফেলে। এত বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে সবাই সিরিয়াস হয়ে যায়। রাফি আনাফের পাশে বসে। কাঁদছিস কেন? কি হয়েছে বল। প্রেমে পড়েছিস ভালো তো? কই মেয়ে, কই, কেমন দেখতে? দোস্ত, মেয়েটাকে হারিয়ে ফেলেছি। বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। মানে কি বলছিস এসব? এরপর আনাফ এক নাগাড়ে আজকে সকাল থেকে যা যা হয়েছে, ট্রেনে ওঠা, মিহির জ্বর, ঝগড়া, কলা রুটির লড়াই, ছিনতাই, নিজের জীবনে ঝুঁকি নিয়ে মিহির ব্যাগ উদ্ধার, ব্যান্ডেজ, গান, সব কিছু, সেই সব ঝগড়াটাকে মুহূর্তের পর মিহির জন্য তার মন কেমন করার সবটাই বলতে শুরু করে। 1 ঘন্টা ধরে সব কিছু শোনার পর রাফি উঠে দাঁড়ায়। এটা তো মামা প্রেম কাহিনী না, এটা তো টুইস্টে ভরা কোনো গল্প। করেছিস কি তুই? ওই সাজিদ, আমরা কি এত ফালতু নাকি? আমাদের বন্ধু কাঁদছে, সারা স্টেশন খুঁজে বের কর কোন মেয়ের হাতে ব্যান্ড করা। চল খুঁজি, মন খারাপ করিস না, আমরা খুঁজে বের করব। ওরা 4 জন তখন স্টেশনের প্রতিটা এরিয়া, প্ল্যাটফর্মের কোনা, বেঞ্চ, এমনকি পার্কিংয়ের দিকটাও খুঁজতে শুরু করে দেয়। আনাফের মনে তখনও ক্ষীণ আশা। ওদিকে মিহি বাড়িতে আসতেই অবাক। বাড়িটার রঙিন লাইট আর ফুল দিয়ে সাজানো, এটা দেখে সে বিস্মিত হয়। বাড়িতে অসুস্থ মানুষ, অথচ এমন সাজসজ্জা কেন? যেন মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। কার বিয়ে? তার ভাইয়ের। কিন্তু কিভাবে? আর তো কেউ নেই। এমনিতে তার মনটা খারাপ। সারা রাস্তা খালুর বাইকের পিছে বসে সে কেঁদে কেঁদে এসেছে। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, তাকেও হারিয়ে ফেলেছে। এটা সে কিছুতেই মানতে পারছে না। মনটা যেন আনাফের কাছেই পড়ে আছে। হঠাৎ তার মা বাবা বেরিয়ে আসেন। বাবাকে সুস্থ দেখে মিহি আরও অবাক। বাবা তো দিব্যি হেঁটে চলেছেন হাসি মুখে। কি হলো মা? বাবা তো সুস্থ, তাহলে তোমরা আমাকে এভাবে মিথ্যে বলে ডেকে এনেছো কেন? বাবা অসুস্থ এই কথা শুনে আমি তো সব ফেলে এসেছি। আসলে হয়েছেটা কি শোন, ছেলের মা তোকে দেখে পছন্দ করেছিল। তুই আগের বার ছুটিতে আসলি না বেড়াতে,
তখন দেখেছিল তোকে পছন্দ করেছে, বিয়েও ঠিক করেছে। আজই বিয়ে। তোকে আগে জানায়নি কারণ তোকে বললে তুই বিয়ে করবি না। কত বিয়ে ভাঙলি বল তো। তাই তোর বাবার অসুস্থতার কথা বলেই আজ তোকে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছি। সব রেডি, বউ সাজানোর লোকও আছে। তুই শুধু ফ্রেশ হয়ে কিছু খেয়ে বসবি, বাকি কাজ তারা করে দেবে। রাতেই বিয়ে, জলদি আয়। এখন আর না করলে আমাদের মান সম্মান থাকবে না কিন্তু। কই এমনি একটু কেটে গেছে। তুমি এখানে? তুমি কি আমার বিয়েতে এসেছিলে? আমি তোমাকে হারিয়ে ফেলেছি ভেবেছিলাম, কিন্তু খালু চলে আসে। মিহি তার বাবা মায়ের এই চরম ধোঁকাবাজিতে হতভম্ব হয়ে যায়। তার চোখে তখন আনাফের মুখটা ভাসে, জীবনের প্রথম প্রেম, আর সে কিনা এভাবে প্রতারিত হলো। আনাফকে হারানোর কষ্ট আর বাবা মায়ের এই ছলনা দুটো মিলিয়ে মিহি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে অঝরে কেঁদে ওঠে। তার সেই কান্না যেন শুধু দুঃখের নয়, এক অনিশ্চিত ভবিষ্যতেরও কান্না। মিহি জানে না নিয়তি তার জন্য কি অপেক্ষা করছে। আনাফ জানে না যে মেয়েকে সে খুঁজছে সেই তার বন্ধুর বোনের বিয়েতে কোণে হয়ে বসতে চলেছে। মিহিকে জোর করে তার ঘরে নিয়ে আসা হয়। সে যেন কথা বলার শক্তি আর খুঁজে পায় না। এমনিতেই সে তার খালুর বাড়িতে থাকে, তার উপর এই ষড়যন্ত্র। ছেলেপক্ষের লোকেরা নাকি খালুকেই রাজি করিয়েছে। মিহি জানতে পারে ছেলে তাকে দেখেছে ছবিতে, তবে ছেলের পরিবার তাকে দেখেছে রাস্তায় কোনো এক পারিবারিক অনুষ্ঠানে। মিহি যেন কিছুতেই মেনে নিতে পারছে না যে আর কিছু সময়ের মধ্যেই তার বিয়ে হবে। সে বিছানায় ধপ করে বসে পড়ে, তার গাল বেয়ে তখনও জল গড়িয়ে নামছে। সে তার হাতের দিকে তাকায়। আনাফের সেই কালো রুমালটা সে আসার সময় সিট থেকে খুলে নিয়ে নিজের ব্যাগে ভরেছিল, পরে সে নিজেই হাতের সাথে বেঁধে রাখে। এখন সেটা দিয়েই তার হাত বাঁধা। কাটা হাতের দিকে তাকিয়ে আনাফের কথা ভাবছে। প্রথমবার সে কারো প্রেমে পড়েছে, আর সেটাই এভাবে হারিয়ে ফেলল। কিছু সে তার করার নেই। সে না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে এই চরম আঘাত সহ্য করতে। সে শুধু অঝরে কেঁদে চলেছে। তার কান্না যেন এ ঘরের নীরবতা ভেদ করে বেরিয়ে আসতে চায়। ওদিকে সারা স্টেশন খুঁজতে খুঁজতে আনাফেরা হয়রান। মিহিকে আর খুঁজে পাওয়া যায় না। এত লোকজনের ভিড়ে হাতে ব্যান্ডেজ করা কোনো মেয়েকে খুঁজে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে ওরা আবারও আগের জায়গাতে এসে বসে। খুঁজতে খুঁজতে সন্ধ্যাও হয়ে গেছে। সূর্যের শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে। রাফির ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে ওর বাবা কল করেছে। হ্যালো বাবা। রাফি, কোথায় রে তোরা? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। এদিকে তো সব রেডি, জলদি আয়, কত কাজ আছে। আসছি বাবা, আর কিছুক্ষণ। ফোন কেটে ওরা আনাফের দিকে তাকায়। আনাফ তখনও কাঁদছে। তার মনটা খুবই খারাপ। বন্ধুদের কাছে অনেক বকা খেয়েছে মেয়েটির ফোন নাম্বার না নেওয়ার জন্য। এটা তার বড় বোকামি ছিল, কিন্তু এখন কিছুই করার নেই, সব শেষ। আনাফ, বাড়িতে যেতে হবে, বাবা ফোন করেছে। আর ভেবে লাভ নেই, মন খারাপ করিস না। চল এখন, যা হবে পরে দেখা যাবে। চল। ওরা সবাই বাইক নিয়ে বের হয়ে পড়ে। বেশ কিছুটা সময় অন্ধকার রাস্তা পেরোনোর পর একটা বাড়ির সামনে এসে থামে। দোতলা বাড়িটা বেশ সুন্দরভাবেই সেজে উঠেছে। রঙিন লাইট আর টাটকা ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাড়ির গেটের সামনে বরপক্ষকে অভ্যর্থনা জানানো তোড়জোড় চলছে। আনাফ মন খারাপ ভুলে বিয়ের আনন্দে মনোযোগ দেয়। বাড়ির সবাই আনাফকে দেখে খুশি। আনাফ আসাতে যেন উৎসবের আমেজ আরও বাড়ে। রাফি নিয়ে যায় আনাফকে রেডি করানোর জন্য। মানে সবাই এখন রেডি হয়ে বর আসার জন্য অপেক্ষা করবে। আনাফ তখনও কিছুটা বিষণ্ণ। দোস্ত, বিয়ে বাড়ি ভালো লাগছে না রে, মনটা কেমন যেন করছে। আরে মজা আছে, ওসব বাদ দে। তোদেরকে একটা শকিং কথা বলি, শোন। কি বল? আমার বোন জানেই না যে আজ তার বিয়ে। সে কিন্তু বড় আপু, তবে আপু জানে না তার বিয়ে হবে আজ। মিথ্যা বলে তাকে রাখা হয়েছে, না হলে বারবার বিয়ে ভেঙে দেয়। মিহি আপু বড্ড ধরিবাজ। আনাফের এসবে কোনো মন নেই। সে তার মতো একটা পাঞ্জাবি পরে বসে আছে। ওদিকে মিহিকে সাজানো হয়ে গেছে। মিহি কিছুই খায়নি, তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। সব কিছু রেডি, এখন শুধু বর আসার অপেক্ষা। সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে। হঠাৎ আনাফের মনে পড়ে রাফি একটা নাম বলেছিল।
রাফির শেষ কথাটা তার কানে বাজতে থাকে। মিহি আপু বড্ড ধরিবাজ। আনাফ সেটা মনে করেই চমকে ওঠে। মিহি, ট্রেনে সে মেয়েটির নামও তো মিহি ছিল। আনাফের শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। এটা কি শুধুই কাকতালীয়? আনাফ দ্রুত রুম থেকে বের হয়। সে রাফিকে খুঁজতে থাকে। রাফি তখন মেয়েদের সাথে আড্ডা মারছিল। আনাফ পাগলের মতো রাফিকে টেনে আনে, সাথে ওর বন্ধুরাও আছে। রাফি, তুই একটা কথা বললি না তখন? তোর বোনের নাম কি? কি হয়েছে তোর? এমন টেনে আনলি কেন? আমরা সেই মেয়ে, তোর মাথা গেছে। আরে শোন না, আমার কথা শোন। আচ্ছা বল। আমি যাকে ভালোবেসেছি সে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারে পড়ে, নাম মিহি। কি কি বলিস? তুই জানলি কি করে? হ্যাঁ রে, প্লিজ বল, তোর বোনের নাম কি? তোর বোন কোথায় পড়ে? বোনের নাম মিহি, সে ঢাকাতে 4th ইয়ারে পড়ে। রাফির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। তার হাত পা কাঁপতে শুরু করেছে। সে অবিশ্বাস্য চোখে আনাফের দিকে তাকিয়ে থাকে। আনাফ এবার কেঁদে ফেলেছে। আরেকটা কথা, মিহি তার বাবার অসুস্থতার জন্য এসেছে। তাকে নাকি তার মা বারবার ওর বাবার অসুস্থতা নিয়ে ফোন করেছিল, তাই এসেছে গ্রামের বাড়িতে। সে আমাকে সব বলেছে। আনাফের কথা শুনে রাফি চুপ হয়ে গেছে। সে কিছুই বলতে পারছে না। সে সবার দিকে তাকায়। সিয়াম ও সাজিদও হতভম্ব। রাফি কোনো কথা না বলে আনাফের হাত ধরে। সে দ্রুত আনাফকে নিয়ে দোতলায় আসে। আনাফকে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বলে। তুই এখানে দাঁড়া। রাফি টোকা দেয়। দরজা খুলে দেয় তার মামাতো বোন নীলা। প্রায় 10-11 বছর হবে মেয়েটা। ভাইয়া, তুমি? হ্যাঁ নীলা, মিহি আপু কই? ওই যে বিছানায়। দেখো, খালি কাঁদে, কিছু বলে না। বউ সেজো মন খারাপ করে আছে। তোরা সবাই রুম থেকে যা, জলদি, এখনই যা। আপুর সাথে আমার কথা আছে। আচ্ছা, ওই তোরা সবাই বের হোক, রাফি ভাই আসছে, মিহিয়াপুর সাথে কথা বলবে। নীলার কথা শুনে মিহিও দরজার দিকে তাকায়। রাফিকে দেখে সে কান্না বন্ধ করে। রুম থেকে সবাই বের হয়। রাফি এগিয়ে আসে মিহিয়াপুর কাছে। মিহির বাম হাতের দিকে তার চোখ যায়। হাতে সেই কালো রুমালটা বাঁধা। রাফি অবাক হয়। আপু তোমার হাত কাটলো কিভাবে? কি হয়েছে? কই, এমনি একটু কেটে গেছে। ছিনতাইকারের ছুরিতে হাত কেটেছে তাই না? আর ব্যান্ডেজ করেছে কে? সেই ছেলেটা? মিহি চমকে যায়। তার জুনিয়র খালাতো ভাই যা বলছে তার সত্যি। কিন্তু সে জানলো কিভাবে? মিহি দাঁড়িয়ে পড়ে। সে আবার কাঁদতে শুরু করে। সে জানে না এই ছেলেটা কেন এসব জানে। ওই গর্ধ ভেতরে আয়। রাফি ডাক শুনে আনাফ দ্রুত রুমের ভিতরে আসে। রাফি সামনে থেকে সরে যায়। সুসজ্জিত বধূবেশে মিহিকে দেখে আনাফের চোখ স্থির হয়ে যায়। তার জীবনে এমন দৃশ্য দেখতে হবে সে কখনো ভাবেনি। মিহি আনাফকে দেখে, তাদের চোখাচোখি হয়। মিহির কাছে পুরো পৃথিবী যেন এক মুহূর্তে থেমে যায়। দুজনে আর এক মুহূর্ত দেরি করে না। মিহি দ্রুত ছুটে আসে আনাফের দিকে। আনাফও তাকে ধরার জন্য এগিয়ে যায়। তারা ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরে। তুমি এখানে? তুমি কি আমার বিয়েতে এসেছিলে? হ্যাঁ, তোমার বিয়েতেই এসেছি। তোমাকে কত স্টেশনে খুঁজেছি জানো? সব শেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল। আমি তোমাকে হারিয়ে ফেলেছি ভেবেছিলাম, কিন্তু খালু চলে আসে। দুজনে একে অপরকে যেন ছাড়েই না। তাদের সেই আলিঙ্গন শুধু প্রেমিকের আলিঙ্গন নয়, বরং নিয়তির এক অসম্ভব খেলা শেষে দুই আত্মার মিলন। আনাফ আর মিহি একে অপরের আলিঙ্গনে আবদ্ধ থাকে। কিছুক্ষণ পর রাফি ওদের মাঝে এসে দাঁড়ায়। এই আকস্মিক আবেগ এবং তাদের ঘনিষ্ঠতা দেখে রাফি কিছুটা বিব্রত কিন্তু আনন্দিত। এবার ছাড়, একটু পরেই বিয়ে, কিছুই করার নেই। ভুল করেও যেন পালানোর কথা ভাবিস না তোরা। আর আনাফ, তুই জুনিয়র হয়ে সিনিয়র আপুর প্রেমে পড়লি। আর মেহাপু, তুমিও এত ঝগড়ার পর এইভাবে জড়িয়ে ধরছ। দুজন দুজনকে ছেড়ে দেয়। দুজনের মুখেই তখন চরম বিষণ্ণতা। তারা আবারও মনমরা হয়ে বসে আছে। আসলেই তো কিছুই যে ওদের করার নেই। ভালোবাসার মানুষটা যে এভাবেই হারিয়ে যাবে, এই কঠিন সত্য তারা মেনে নিতে পারে না। তাদের চোখের কোণে তখনও অশ্রু চিকচিক করে। ঠিক এমন সময় মিহির মা সীমা দৌড়ে চলে আসেন। তার চোখে মুখে চরম হতাশা ফুটে ওঠে। কি ব্যাপার, তোরা এখানে কেন? সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো খালাম, আপুকে দেখতে আসলাম। একটা খারাপ খবর আছে রে।
আল্লাহ যে কি পরীক্ষাতে ফেললো, আমার মেয়ের মান সম্মান সব গেল। মানুষ কি বলবে? আমার মরে যেতে হবে রে। কি বলছো খালাম্মু? এসব কথা কেন? কি হয়েছে? কি করব তাহলে? বর আসার সময় খবর এলো বর নাকি পালিয়েছে। কার না কার সাথে ছেলের সম্পর্ক আছে, সে পালিয়ে চলে গেছে। আর খবরটা এমনভাবে আসছে যে সারা মানুষ জেনে গেছে। মিহি মুখ দেখাবে কিভাবে? ওর সামনে সবাই বলবে, দেখ দেখ, বিয়ের দিন ওই মেয়ের বর পালিয়ে গিয়েছিল। আমার খুবই খারাপ লাগছে মিহির জন্য। এমনিতেই তাকে না জানিয়ে এখানে নিয়ে এসেছি, তার উপর এই খবর। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। কি কি বলো? বর পালিয়েছে? এ কি করে সম্ভব? কি বলছো মা? সত্যি বর পালিয়েছে? মিহি খুশিতে লাফিয়ে ওঠে। তার মা অবাক হন। তিনি মিহির দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান। এই মেয়ে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? খুশিতে নাচছিস কেন? বিয়ে বাড়ি থেকে বর পালালে কি হবে বুঝতে পারছিস? তোকে কেউ বিয়ে করবে? সবাই হাসাহাসি করবে। তোর কপাল এমন হলো কেন? এমন সময় মিহির বাবা সিরাজ আর রাফির বাবা কাশেম ঘরে ঢোকে। তারা মিহিকে দেখতে এসেছে। রুমের ভিতরে এত মানুষ দেখে তারা অবাক। মা, তোর বিয়েটা ভেঙে গেল রে। বাইরে বের হোস না, লোকজন অনেক কথা শোনাচ্ছে। কি যে হবে? এই আসরে বিয়ে হতে গিয়েও হলো না। আমাদের কপালে কি লেখা আছে? কেন যে মেয়েটাকে মিথ্যা বলে নিয়ে আসলাম, হয়তো এই জন্যই আল্লাহ এমন বড় শাস্তি দিলেন। আমাদের শাস্তি আমরা পেলাম। মিমা, আমাদের মাফ করে দে। আমাদের জন্য তোকে সবার সামনে কথা শুনতে হবে। কিভাবে যে কি করব, কার সাথে যে বিয়েটা ঠিক করলাম, আমার মেয়ের লজ্জায় কারুর সামনে যেতেই পারবো না। রাফির বন্ধুদের সামনেও লজ্জিত হয়ে গেলাম। পুরো রুমটা এখন থমথম করছে। কেউ কারোর সাথে কথা বলছে না। দরজা আটকে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মিহির পাশে তখনও রাফি, তার ডান পাশে আনাফ, তার বাম পাশে মিহি বসা। আনাফের চোখে হঠাৎ এক নতুন ঝলকানি দেখা যায়। সে সুযোগটা হাতছাড়া করতে চায় না। আনাফ হঠাৎ রাফিকে কনুই দিয়ে জোরে একটা গুঁতো দেয়। রাফি আনাফের দিকে তাকায়। ওদিকে মিহিও তখন রাফিকে গোতা দেয়। মিহির চোখে তখন নতুন করে আশা ফুটে উঠেছে। রাফি তখন আনাফের দিকে তাকিয়ে মিহির বাবা মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর বলে, এই আসলে বিয়ে হবে মিহিয়াপুর। আত্মীয় স্বজন যারা আসছে সবাইকে থাকতে বলো, কোনো সমস্যা নেই। বর আসবে। বর? কোথায় বর? যে পালিয়েছে সে কি ফিরে আসবে নাকি? আরে ওই বর নাকি? আমার বন্ধু আনাফ হবে মিহিয়াপুর বর। আপনাদের কোনো সমস্যা? বন্ধু আমার বাড়ির মান সম্মান বাঁচাবি। কিরে বন্ধু? আনাফ তখন সুযোগটা লুফে নেয়। সে মিহির দিকে তাকিয়ে আবেগ ভরা কণ্ঠে বলে, হ্যাঁ, তোর বাড়ি মানেই তো আমার বাড়ি। তোর মান সম্মান কি নষ্ট হতে দিতে পারি? তুই বললে তো জীবনও দিয়ে দিব। সবাই শকড হয়ে যায়। সীমা, সিরাজ, কাশেম সবাই যেন হতবাক। তাদের কাছে এই ঘটনা স্বপ্নের মতো মনে হয়। কিন্তু মেয়ে কি রাজি হবে? আনাফ, তোমার পরিবার রাজি হবে তো? তোমার বাবা একজন বিজনেসম্যান, তিনি কি এত সহজে রাজি হবেন? আমি আমার পরিবারকে সব বুঝিয়ে বলবো, তারা রাজি হবেন। কিন্তু আপনাদের মেয়ে কি বলে দেখেন। বন্ধুর জন্য এতটুকু যদি না করতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? রাফি আস্তে করে আনাফের পিঠে থাপ্পড় মেরে ফিসফিস করে বলে, ওরে সাধুরে, তুই শালা একটা সুযোগ সন্ধানী। এত প্রেম কোথায় ছিল? সীমা তখন মিহির কাছে আসে। মিহিকে জড়িয়ে ধরে আদর করে। মা, যা হবার হয়েছে। বিয়ের কোণে তো সেজেই আছিস। আনাফ ভালো ছেলে, রাফি গ্যারান্টি। কি করবি মা, তুই বল। মিহি আনাফের দিকে তাকিয়ে চোখে জল মুছে চোরা হাসি দিয়ে বলে, যেহেতু আমার মিথ্যে বলে ডেকে এনেছো বিয়ের জন্য, তাই আমি আর বিয়ে না করে ফিরবো না। বিয়ে আমি করব, যে করেই হোক। আসলে মিহির কাছে যে হোক মানে এখন শুধু আনাফি তার বর হতে যাচ্ছে। এই তো মেয়েও রাজি, তাহলে আর কি, চলো সবাইকে বুঝাই। আনাফ, তুমি দ্রুত তৈরি হয়ে নাও। ঠিক আছে আনাফ, যাও রেডি হও, বর হতে হবে তো। ওরা সবাই দ্রুত রুম থেকে চলে যায়। নতুন বরকে সাজানোর তোড়জোড় শুরু হয়। ওনারা চলে যেতেই মাঝখান থেকে রাফিকে টেনে সরায় আনাফ। রাফি বোকার মতো তাকিয়ে থাকে। শালা, যার জন্য করলাম চুরি সে পাত্তাই দিল না। তোরা যা, ভাগ, পরে কথা বলছি।
আনাফ দ্রুত মিহির কাছে আসে। মিহির হাত ধরে। মিহি আনাফের কাঁধে মাথা রাখে। তাদের মনে তখন আনন্দের বন্যা। হাতের কি অবস্থা? ব্যথা করছে? আমার সব সেরে গেছে, এখন আর কোনো ব্যথা নেই। তাহলে অবশেষে তুমি আমার বউ হলে, আমি তোমার বর হলাম। কি বলেছিলে মনে আছে? আমার বর হলে সে হবে বেয়াদব, তার মানে তুমি বেয়াদব, তাই না? তোমার জন্য সব হব, বেয়াদব হনুমান সব হব, শুধু পাশে থেকো। ঠিক তখনই রাফি দরজার কাছে এসে উঁকি মারে। ওই তোরা প্রেম পরে করিস, এখন চল বিয়ের আসরে, বিয়ে পড়িয়ে দিই, তারপর যা ইচ্ছে করিস। তোদের প্রেম দেখানোর জন্য সারা রাত আছে। সবাই একসাথে হেসে ওঠে। এরপর ওরা সবাই বেরিয়ে যায় বিয়ের জন্য। অবশেষে ট্রেনের এক অপ্রত্যাশিত যাত্রা, ঝগড়া দিয়ে শুরু হওয়ার সম্পর্ক নিয়তির এক অদ্ভুত খেলায় পূর্ণতা পায়। বন্ধু সিনিয়র খালাতো বোন জুনিয়র ছেলের বউ হয়ে যায়।